আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আয়োজন সংস্কার ও নির্বাচন সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে পূর্বী জুয়েলার্সের সৌজন্যে। দর্শক, মূল্যস্ফীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং বিনিয়োগ, জ্বালানি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেট হবে 7,90,000 কোটি টাকার, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, বিভিন্ন খাতের সংস্কার বাস্তবায়নকে এবারের বাজেটে যেমন গুরুত্ব দেওয়া উচিত, তেমনি গতানুগতিক ধারা থেকে বেরিয়ে খোদ বাজেটেরই সংস্কার প্রয়োজন। চলতি অর্থ বছরের স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 5.19%। স্বাস্থ্য সংস্কার কমিশন এটাকে 15% উন্নীত করার সুপারিশ করেছে। পানি, স্যানিটেশনের মতো জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ খাতে চলতি বাজেটে আগের বছরের তুলনায় 22% বরাদ্দ কমানো হয়েছে। আগামী বাজেটে এসব খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করেছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার বলছে, এবারের বাজেট হবে সমতা ও কল্যাণমুখী। তবে জনগণের আকাঙ্ক্ষা, চাহিদা ও প্রয়োজন সত্যিকার অর্থে বাজেটে কতখানি প্রতিফলিত হবে তা নিয়ে সংশয়ের কথাও বলেছেন অনেকে। তাছাড়া রেকর্ড রাজস্ব ঘাটতির বাস্তবতায় টাকার সংকুলান নিয়েও রয়েছে নানান প্রশ্ন। সামনে নির্বাচন আসছে, বাজেটে তারও প্রতিফলন চাইছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমাদের আলোচনার বিষয় বাজেটের সংস্কার। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আমাদের সঙ্গে আর রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। এছাড়া রয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য BIIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, রয়েছেন ডর্পের উপনির্বাহী পরিচালক ও স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল দক্ষিণ এশিয়ার CSO এর সাবেক রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ জুবায়ের হাসান, এবং রয়েছেন ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি পার্থ হেফাজ শেখ। আপনাদের সকলকেই স্বাগত। দর্শক, বাজেটের সংস্কার নিয়ে আপনিও আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন, করতে পারেন প্রশ্ন। এজন্য স্ক্রলে দেখানো নাম্বার যেটি রয়েছে, এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতে যে নাম্বারটি দেওয়া আছে, সেখানে আপনার মতামতের অপেক্ষায় আমরা রইলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর জনাব সুলতান মাহমুদ আপনাকে দিয়ে। 1/11-এর পরে, মানে বহুদিন পরে আমরা একটা ভিন্ন বাস্তবতায়, মানে সংসদের বাইরে আসলে একটা বাজেট দেখতে যাচ্ছি। আসলে এই বাস্তবতাটা একটু বলবেন, এবং কি ধরনের বাজেট আসলে এটা হতে যাচ্ছে? ধন্যবাদ। আপনি একেবারেই যথার্থ বলেছেন যে 1/11-এর পরে ভিন্ন বাস্তবতায় একটি বাজেট হতে যাচ্ছে। এই যে বাজেট হতে যাচ্ছে, আমরা যদি আমাদের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে এই পর্যন্ত যত বাজেট হয়েছে, তার মধ্যে বর্তমান সরকারের বাজেটটি একেবারেই ভিন্নতর বাজেট হতে যাচ্ছে। কারণ আপনি দেখবেন যে এই সরকারের কাছে জনপ্রত্যাশাটা ততখানি বিগত সরকারের বাজেটগুলোতে জনপ্রত্যাশার বিপরীতমুখী একটি অবস্থান ছিল। সেই জায়গা থেকে এখন যে বাজেট যেটি প্রণয়ন করতে যাচ্ছে সরকার বা ঘোষণা করবে, যদিও এটি সংসদে উত্থাপনের কোনো সুযোগ নাই, এটি উপদেষ্টা পরিষদে অর্থ উপদেষ্টা উত্থাপন করবেন, সেখানটাতেই হয়তো পাশ হবে। তো এই বাজেটটি হতে লাগবে, হবে কতখানি সেটি দেখবার ব্যাপার, কিন্তু হতে লাগবে বৈষম্যের অবসান ঘটানোর একটি বাজেট। এই বাজেটটি হতে লাগবে ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়াবার একটি বাজেট। আর এই বাজেটটি হতে লাগবে সমতা ভিত্তিক একটি বাজেট। সমতা ভিত্তিক বলতে রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টনের একটি বাজেট। এটি যদি সম্ভব হয়, নেক্সট যে বাজেটটি আমাদের আসছে, তাহলে দেখবেন যে কথাটা আপনি বলেছেন যে বাজেট ছোট হচ্ছে বা সংখ্যার বিচারে 7,000 কোটি টাকা কম চলতি অর্থ বছরের তুলনায়, কিন্তু নট ইয়েট ফাইনাল। এখন পর্যন্ত এটিকে আপনি চূড়ান্ত বলবার কোনো সুযোগ নাই। যদিও আমরা যারা গণমাধ্যম কর্মী, তারা এটার পেছনে লেগে থাকি, আমরা একটা সংখ্যাকে সামনে নিয়ে আসতে চাই। তবে এবারের যে বাজেট যে প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে, চতুর্মুখী একটি চাপের মধ্য দিয়ে এই সরকার একটি বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। চতুর্মুখী চাপের মধ্যে দেখেন, দেশে গত 17 বছরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বিশেষ করে আর্থিক খাতের, আপনি অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং
জনতুষ্টির পরিবর্তে নেতা নেত্রী দলীয় আহ, আকাঙ্ক্ষা বাস্তবায়নের কতগুলো বাজেট আমরা দেখেছি। সেই জায়গা থেকে জনতুষ্টির বাজেট করতে হলে যে জায়গাগুলোতে হাত দিতে লাগবে, ইতোমধ্যে অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা যে উপদেষ্টা আছেন, দুজন দেশের বরেণ্য অর্থনীতিবিদ, তাদের যে আলাপচারিতা, সেই আলাপচারিতায় কিন্তু কতগুলো সুনির্দিষ্ট বিষয় বেরিয়ে এসছে। দেখেন বেরিয়ে এসছে কি, প্রথমত হচ্ছে যে আপনার উন্নয়ন যে বাজেট যেগুলো হতো, সেই উন্নয়ন বাজেটগুলোর প্রায়োরিটি কি ছিল, এডিপির প্রায়োরিটি, এডিপিটা কোথায় কোথায় এডিপিকে বাড়ানো হয়েছে, এবং রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা আমরা দেখতাম প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ত, সেটির কিন্তু কোনো স্টাডি ছাড়া, কোনো রকম গবেষণা পর্যালোচনা ছাড়াই একটি ফাইন্যান্স ডিভিশনে বসে একটি অঙ্ক কষা হতো যে আগামী বছর, এই বছরের বাজেটটি এত আছে, আমরা এত টাইম বাড়িয়ে এটিকে এত করব। তো সেখানটাতে এডিপি কত হবে, এডিপি ক্যালকুলেশন আগে থেকেই করা হতো, কারণ কাকে, কোন বাহিনীকে তুষ্ট করতে হবে, কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের তুষ্ট করতে হবে, সেই জায়গাগুলো যেমন ছিল। এবং চুরি এবং মহাচুরির মহা উৎসব করতে লাগলে কি কি প্রকল্প নিতে লাগবে, এই বিষয়গুলোকে এডিপিতে প্রায়োরিটি দেয়া হতো। সেই জায়গা থেকে এই সরকার এখন যেটি বলছে যে ওই বড় ধরনের এডিপি না, লোক দেখানো এডিপি না, যেটি বাস্তবে প্রয়োজন, বাস্তবতার নিরিখে যে এডিপিটা প্রয়োজন, সেখানটাতেই সরকার প্রায়োরিটি দিতে চাচ্ছে। কিন্তু যতই আপনি দেন না কেন, যে জায়গাগুলো বেড়ে গেছে, যেমন আপনি সরকারের ব্যয়, বেতন কাঠামো, সেটি তো আপনি কমাতে পারবেন না। সরকারের যে ঋণ মাথার উপরে চেপেছে, সেটির সুদ এবং দায় মেটাতে যেটি লাগবে, সেখান থেকে তো আপনি খাটো করতে পারবেন না। এই জায়গাগুলোতে কিন্তু সরকারের ব্যয় কমানোর কোনো সুযোগ নাই। আবার এই যে কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের যে এই টেনে ধরা, পেছনে পিছিয়ে নেওয়ার যে আমরা দৌরাত্ম্য দেখেছি, সেই জায়গা থেকে সরকার কিন্তু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগোনোর যে লক্ষ্য বলছে, এটিকে করতে গেলে সরকারকে অনেকগুলো হোঁচট খেতে লাগবে। অর্থ সংস্থান নাই, কিন্তু সরকারকে কিন্তু অর্থের যোগান কোনো না কোনোভাবে দিতে হবে। ধন্যবাদ সুলতান মাহমুদ। আমি আবারও আসবো, যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। জনাব সুলতান মাহমুদ, গত বাজেটগুলোর একটা মোটামুটি সামারি বললেন, কোথায় কোথায় সমস্যা ছিল এবং এই সরকার আসলে কি কি চ্যালেঞ্জ আছে সেটা একটু বলার চেষ্টা করলেন। আপনি যদি একটু বলেন যে আসলে এই একটা জিনিস আমি বলেছিও যে রাজস্বের ঘাটতির যে বাস্তবতা, সেটাও তো সরকারকে মাথায় নিয়েই আসলে এই বাজেটটা দিতে হচ্ছে। আর কি কি চ্যালেঞ্জ আসলে এটা করতে গিয়ে সরকারকে ফেস করতে হবে? ধন্যবাদ। আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের অনেক সম্ভাবনাও আছে। মানে এখন যে বাস্তবতা বা প্রেক্ষাপট, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে সংস্কার করতে হবে, এবং 11টা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, এবং এর বাইরে কিন্তু টাস্ক ফোর্স রয়েছে এবং কমিটিও তৈরি হয়েছে, এবং সেগুলোর অনেকগুলো রিকমেন্ডেশন আছে। আমি মনে করি যে এগুলা আসলে অ্যাচিভ করা বা ম্যাটেরিয়ালাইজ করা, ইমপ্লিমেন্ট করাটা আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ হবে। তার কারণ একগুচ্ছ সংস্কার প্রস্তাব বিভিন্ন রকমের সংস্কার কমিশন থেকে আছে, এবং তার কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনও আছে। আমি মনে করি যে কিছু যদি অর্ডিন্যান্স হয়ে যায়, যেমন আমি বলতে পারি যে স্থানীয় সরকার সংস্কার কমিশনে কিছু আইনের খসড়া দেওয়া হয়েছে, সেগুলো থেকে হয়তো খুব দ্রুত কিছু হয়তো অর্ডিন্যান্স হবে, যার ফলে কিছু হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে চেঞ্জ আসবে, কিছু ডিসেন্ট্রালাইজেশন হবে, কিছু নতুন অ্যালোকেশন থাকবে, আর পুরনো অ্যালোকেশনগুলো তো আছে। তো সেইভাবে আমি মনে করি যে এটার জন্য অর্থ সংস্থানটা একটা বড় চ্যালেঞ্জ হবে। তার কারণ এখন যেহেতু আমরা বুঝতে পারছি যে 7,90,000 কোটি টাকার একটা বাজেট হবে, যেটি আসলে গত যে মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক যেটা ছিল, সেই অনুযায়ী যদি আমরা করতাম, তাহলে সেক্ষেত্রে সেটা 8.5 লাখ কোটি টাকার মতো হতো। তো এখন সেইখান থেকে একদিকে বাজেটটা ছোট করা হচ্ছে, এবং একই সঙ্গে আপনার এই অনেকগুলো যে প্রায়োরিটি, নতুন করে প্রায়োরিটি সেট হলো, সেগুলো বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি আপনি যেটা শুরুতে বলেছেন যে এখানে আমাদের কর্মসংস্থানের বিষয় আছে, প্রবৃদ্ধির বিষয় আছে, মূল্যস্ফীতি, বিনিয়োগ, এগুলোকে আসলে এক জায়গায় আনা, তো এগুলো আসলে সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে সবসময় সব অর্থনীতিতে এই চ্যালেঞ্জগুলো থাকে, কিন্তু আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে কি যে আসলে নতুন করে আসলে সবকিছুকে চিন্তা করা, নতুন করে আবার সবকিছুকে সাজানো। এবং আগের যে এক ধরনের সংস্কার ছিল, তো সেটা ছিল হচ্ছে খুব ট্রেডিশনাল, কিন্তু এখনকার তো নতুন প্রজন্মের যে কতগুলো ইচ্ছা আছে, চাওয়া আছে। আমরা অনেক বছর ধরে আসলে অনেক বিষয়ে কথাবার্তা বলছি, বিশেষ করে যে দুর্নীতি, তারপরে যে অর্থ পাচার, তারপর প্রাতিষ্ঠানিক সংস্কার যেগুলো আছে, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমি মনে করি যে বাজেটের এক ধরনের সংস্কারের ছোঁয়া দেখতে পাবো এবার বাজেটে। মনে করি এইবার ভাষাটাও একটু পরিবর্তিত হবে, বাজেটের প্রায়োরিটিগুলো যেহেতু চেঞ্জ হবে, তো এটা একটা বিষয়। তবে একই সঙ্গে আমি মনে করি যে
যেহেতু এনবিআর এর একটা টার্গেটের কথা আমরা শুনতে পাচ্ছি, যেখানে 5,18,000 কোটি টাকার মতো আর কি একটা রেভিনিউ টার্গেট আছে। তো সেটা একটা আছে, এবং এই টার্গেটটা কিন্তু গত বছরের তুলনায় কম, মানে তো এখন আবার একই সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ হলো কি, যে আমাদের যারা উন্নয়ন সহযোগী তারাও কিন্তু এখন আমাদেরকে খুব একটা সহযোগিতা করছে না। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে IMF 2টো কিস্তি কিন্তু ঝুলিয়ে রেখেছে, এবং এই আগামী জুন মাসে তাদের এখানে যে প্রস্তাবটা যাবে, তো সেটা আদৌ পাস হবে কিনা, আবার সেটা যদি পাস না হয়, সরকার যদি IMF এর চুক্তি থেকে বের হয়ে আসে, তো সেটাও আরেকটা চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী সংস্থাগুলো রয়েছে, তো তাদের দিক থেকেও কিন্তু খুব বেশি হয়তো সহযোগিতা লক্ষ্য করা যায়। তো যার ফলে এখন আমাদের নিজস্ব অর্থ সংস্থান সেটা দিয়ে আমাদের বাজেটটা করা লাগতে পারে, বা হয়তো তাদের কাছ থেকে যে আমাদের যে সহযোগিতা সেগুলো হয়তো কিছুটা কম হবে, এটা ধরে নিয়েই সরকার এগোচ্ছে। তো আমি মনে করি যে নতুন অনেক কিছু থাকবে, অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এই মুহূর্তে সরকারের যে একটা দৃঢ় ইচ্ছা রয়েছে বাজেটের মধ্যে যে অপচয়, দুর্নীতি, সেটার সুযোগটা একেবারেই সীমিত করে ফেলবে। এবং একই সঙ্গে যে এই জনগণের যে প্রত্যাশা রয়েছে এবং সংস্কারের যে সমস্ত উদ্যোগগুলো আছে, তো সেগুলো সব মিলিয়ে আমি মনে করি যে এমন একটা বাজেট আমরা এই বছর দেখব যেটা আসলে অতীতে আমরা দেখতে পাইনি। তো সেটা আমার ধারণা। জি, ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমান হক আপনার কাছে। অনেকে বলছে বাজেটের কাঠামোগত সংস্কার প্রয়োজন, মানে যেই স্ট্রাকচারে বা যেই কাঠামোতে এতকাল বাজেট প্রণীত হয়েছে সেখানেই নাকি হাত দেওয়ার একটা বিষয় অনেকে দাবি করছেন। বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, সেই সুযোগ আসলে কতখানি আছে? ধন্যবাদ। আসলে বাজেটটা আমাদের যেভাবে হয়, যে আমাদের আগের বছরের যে বাজেটটা আছে সেটা থেকে একটা 5 থেকে 8% একটা বৃদ্ধি করে আমাদের নতুন বাজেটটা সাধারণত দেওয়া হয়। এবং আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে বা ডিভিশনগুলো আছে, তারাও কিন্তু এভাবে বাজেটটা তৈরি করে যে আগের বছরে কি হয়েছে আমি সেটা থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি আমার প্রস্তাবনাগুলো দিলাম। তো এখন এই বাজেটের যেখানে আমাদের সমস্যাটা, সেটা হচ্ছে যে প্রকৃত যে চাহিদাগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে নিরূপণ করা যায় না। এবং আমাদের তথ্যপাতের কিন্তু প্রচণ্ড ঘাটতি রয়েছে, যার কারণে আসলে বিভিন্ন আমাদের যদি এলাকা ভিত্তিক বলি বা মন্ত্রণালয় ভিত্তিক বলি, বিভিন্ন খাত ভিত্তিক বলি, সেখানে আসলে প্রকৃত প্রয়োজনটা কি এটা যে আমরা নির্ধারণ করব, তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করব, করে যে আমরা একটা বাজেট করব, এটা কিন্তু সবসময় আমরা দেখেছি সেভাবে হয়নি। অনেক ক্ষেত্রে যেটা আগেও বলেছেন সবাই, যে আমাদের অনেক চাপ থাকতো, রাজনৈতিক চাপ, সেই রাজনৈতিক চাপের উপর আসলে অনেক দেখা যায় যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে। কোনো একটা এলাকায় হয়তো খুব কারো সেই এলাকায় তার বাড়ি, তো সুতরাং সেই এলাকায় হয়তো বেশি বিনিয়োগ করা হয়েছে। এই ধরনের বিভিন্ন চাপেও কিন্তু আসলে রাজনৈতিক চাপে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যেগুলো প্রায়োরিটি না, সেগুলোকেও আসলে নেওয়া হয়েছে যে না, এগুলো হয়তো মনে হবে যে সরকারের ইমেজ বৃদ্ধি করবে, কিন্তু সেখানে আমাদের যে প্রায়োরিটি যে অন্য যে সেবা খাতগুলো আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, সেখানে আমরা দেখেছি এমনকি আমাদের যে সামাজিক নিরাপত্তা, এই খাতগুলোতে সবসময় আমরা দেখেছি যে কম বরাদ্দ দেওয়া হয়। এবং এবারও আমরা কিন্তু আপনার প্রথমেই বলেছেন যে স্বাস্থ্য খাতে এখন আমরা বলছি যে 5.19% হয়তো এই বছর বাজেট বরাদ্দ হবে। এখানে বাজেটের যে তৈরির প্রক্রিয়াটা, এখানে জনগণের সংশ্লিষ্টতা আসলে নিশ্চিত করা এবং জনগণের আকাঙ্ক্ষাকে কিভাবে আসলে বাজেটে রিফ্লেক্ট করা যায়, এটা আসলে দেখতে হবে। কারণ আমরা মোটা দাগে যে কথাগুলো বলি যে আমাদের বাজেটে আসলে ধরেন বৈষম্য নিরসন করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে এই জায়গাটা চিন্তা করতে হবে যে আসলে কোন জায়গাটায় বিনিয়োগ করলে আসলে আমার বৈষম্য আমি নিরসন করতে পারবো। এবং এক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই স্বাস্থ্য, শিক্ষা এবং আমরা যদি বলি অবশ্যই এগ্রিকালচারাল সেক্টর এবং আরো অন্যান্য খাত আছে, যে আমাদের সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, সামাজিক সুরক্ষায় আমাদেরকে বিনিয়োগ করতে হবে, সুশাসনের বিষয়টা আছে। তো এই আমাদের বাজেট যে প্রক্রিয়াটা আছে, এবং আমরা আগেও বলেছেন যে MTBF-টা তৈরি করা হয়। MTBF একটা ধারণা দেয় যে মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কে, এবং সেটাও যদি আমরা দেখেন বিগত বছরগুলোতে এটা তো কিন্তু এক বছর থেকে আরেক বছরে 10% বাড়িয়ে দিয়ে আমরা বাজেটটা করি। এবং সেটার আলোকে যখন বাজেট করা হয় তখন কিন্তু ওই দেখা যায় যে আমরা ঠিক সেভাবে MTBF-টাকেও মানছি না। আর আরেকটি দেখেন, বাজেটের আগে কিন্তু একটা প্রসেস আছে যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি, সেখানে আমাদের কিছু ব্রড ফ্রেমওয়ার্ক দেওয়া হয় সেই অনুযায়ী। কিন্তু যখন সত্যিকার বাজেট হয় আমরা কি খুলে দেখি যে আমাদের ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি বলা ছিল? তো সুতরাং এইভাবে আমাদের এই আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমাদের যে রাজস্ব বাজেট সেটা তো কমানো যাবে না, আমরা বারবারই বলছি, কিন্তু উন্নয়ন বাজেটটা এখানে আমরা যেভাবে বাজেটটা করি, এটা সাধারণত দেখা যায় বিভিন্ন প্রকল্পগুলো থাকে, এই প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, সঠিক প্রকল্পকে বেছে নেওয়া, আমরা আশা করি এটাই এবার প্রত্যাশা থাকবে। এবং বাজেট কাঠামো যখন আপনারা বলছেন যে সংস্কার,
সেখানে অবশ্যই আমাদের যেই বিষয়গুলো আছে যে কীভাবে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের বিনিয়োগ কীভাবে হবে, কর্মসংস্থান, আমাদের তরুণ প্রজন্ম কীভাবে আমরা ডিজিটালাইজেশন বা এই কাজগুলোতে সম্পৃক্ত করতে পারি। সুতরাং এখানে যেখানে আমাদের প্রায়োরিটি এলাকাগুলো সেগুলোকে নির্ধারিত করে কীভাবে বৈষম্য নিরসন করা যায় সেই পদ্ধতিটা আসলে চিন্তা করে তারপরে আমাদের বাজেট তৈরি করতে হবে। এবং এটা অবশ্যই আমাদের এভিডেন্স ইনফর্মড, আমরা বলি যে আমাদের তথ্যপাত্য বিশ্লেষণ করেই আমাদের বাজেটটা করা উচিত। ধন্যবাদ ডক্টর রুমানা হক। আমি আবারও যেতে চাই ডর্পের উপনির্বাহী পরিচালক এবং স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল দক্ষিণ এশিয়ার সিএসও রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ জুবায়ের হাসান আপনার কাছে। সেটি হচ্ছে বাজেটের তো সবার জন্যই বাজেট, দেশের বাজেট, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক বাস্তবতা তো ভিন্ন। উপকূলের চাহিদা একরকম, সমতলের চাহিদা একরকম, পাহাড়ের চাহিদা একরকম। তো এতগুলো ভিন্ন আঙ্গিককে একসাথে করে বাজেটটা আসলে যেই প্রণীত হয় সেইখানে কতখানি সমতা আসলে নিশ্চিত হয়? না, ধন্যবাদ সাইফুল ভাইকে। বিশেষ করে আজকের এই এমন সময় আমরা আলোচনা করছি যে আমার মনে হয় আর 1 মাসও নেই, এরপরে বাজেট পেশ হবে। 27 দিন। তো আপনি যেটা বলছিলেন যে বাজেটের সংস্কার, প্রথমেই তো দরকার যে এটা বাজেট সম্বন্ধে মানুষ কতটুকু বোঝে, এইটা এই সরকারকে একটু অ্যাওয়্যার করা দরকার ছিল। হ্যাঁ, আমরা যারা সাধারণভাবে বুঝি যে এটা একটা আয় ব্যয়ের হিসাব, সংখ্যাগত পরিকল্পনা এবং অনেকগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়। এই যে শুরুতেই আপনি বললেন যে 7,90,000 কোটি টাকা, তো এতে ওই যে যেই এলাকাগুলোর যে কথা বললেন এতে কি যায় আসে? কিছু যায় আসে না। তো সেই জন্য সংস্কার কথাটা যদি ওইটা আসে, আমার মনে হয় এই যে যেটা আপা বললেন যে জন অংশগ্রহণ, তাদের থেকে কি জানা হলো কিনা, তাদের থেকে বোঝা গেল যে আচ্ছা তোমার এখানে বাজেট বলতে এই মুহূর্তে এই সরকারের যে বাস্তবতা সেখানে কি আছে জনগণের কাছ থেকে সে কিভাবে না, এটা তো করতোই। এই যে সংস্কার কমিশনগুলো ইমেল করে বা পোলিং করে এরকম, হ্যাঁ মানে পোলিং না, ওরা একটা আলোচনা করতে পারতো, যেমন আজকে যেটা আমরা করছি, হ্যাঁ আলোচনা যে করছে, এর আগেও একটা জেলা ভিত্তিক আলোচনাগুলো হতে পারতো। তারপর থেকে উপজেলায় না যান, জেলার পরে আমার বিভাগীয় পর্যায়ে আলোচনা হতে পারতো যে ওকে আপনারা কিভাবে সংস্কার চাচ্ছেন, যেটা কমিশনগুলোতে বিভিন্ন রিকমেন্ডেশন দিচ্ছে, তারাও বিভিন্ন জায়গায় যে কথাটা বলছে। তো সেই কারণে এই যে যেসব জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বললেন, যে পাহাড় অঞ্চল, একটা ছোট দেশে আমাদের আসলে সবই হেটারোজেনিয়াস সিচুয়েশন, ভিন্নতা আছে। তো সেই জন্য প্রয়োজনটাও ভিন্ন ভিন্ন। উপকূলীয় অঞ্চলে ওরা চিন্তা করবে যে আমি যদি একদম দক্ষিণের দিকে যাই, তাহলে ওই যে ঢাল চরের মানুষ চিন্তা করবে যে আচ্ছা আমার এখানে আয় ব্যয়ের জন্য কি করতে পারি, আমার কর্মসংস্থান কোনটায় হবে, হ্যাঁ এই বছর ইলিশ মাছ ধরে বিক্রি করতে পারলে আমার কি লাভ হবে, ওই জায়গাটা থাকবে। তাহলে এটার থেকে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা চিন্তা করতে হবে যে এখানে আমি বাজেটকে কিভাবে সংশ্লিষ্টতা নিয়ে আসবো বা বাস্তবায়নের জায়গায় যাব। দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ি অঞ্চলে আমরা যখনই কোনো একটা আলোচনার বিষয় আসে তাদেরকে একটা মানে স্পেশাল গ্রুপ বলে আমরা ট্রিট করি, কিন্তু তারা তো আমাদের দেশেরই মানুষ, তাদেরই কিভাবে একসাথে করা যাবে। ওই উত্তরের কথা তো বলাই হয় না, বরেন্দ্র ভূমির কথা খুব কম আলোচনা হয়, হাওরের কথা বলা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যেটা হচ্ছে যে আসলে বাজেট কি এভাবে প্রণয়ন হয় কিনা, এটাও একটা ডিবেটের বিষয়। বাজেট যেভাবে প্রণয়ন হয় সেটাও আমরা কিন্তু পরিষ্কার না। যেটা কাঠামোর কথা বললেন, তারপরে আমাদের সুলতান মাহমুদ ভাই তো অনেক তথ্য উপাত্ত নিয়ে আসলেন। তো তাতে আমাদের যেটা ধারণা বা যেটা আমরা চাই সেটা মানে বিষয়টা হচ্ছে যে জন অংশগ্রহণের মাধ্যমে জনগণ বাজেট বলতে যেটা চায় সেটাই তো সরকার করা উচিত। সবসময় আমরা দেখছি প্রতি বছর এবং আগেও দেখেছি ওই টপ ডাউন অ্যাপ্রোচ, অনেকগুলো সুন্দর সুন্দর ভাষা, বাংলা ভাষার অনেক উচ্চারণ হচ্ছে, কি মহারাস্তায় আমাদের উন্নয়ন চলে গেছে, উন্নয়নের মহাসড়ক, তারপর আপনার বিভিন্ন রকম কথাবার্তা শুনি। এইসব ধরনের তো আমাদের এখন এই যে যেই দারিদ্র্যসীমার নিচে যে এত মানুষ, তাদের তো পেট ভরবে না। আমাদেরকে ওই মানুষকে কেন্দ্র করে বাজেট করা উচিত। এই যে কথাগুলো বলেন এলাকা ভিত্তিক থেকে, আমার মনে হয় মানুষকে কেন্দ্র করে যদি বাজেট আমরা করতে পারি তাহলে, এবং ওইখানে সংস্কারের যেই ক্রাইটেরিয়াগুলো এটা আইডেন্টিফাই করে ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা শুধু একটা বলার জন্য একটা দিতে হবে বাজেট, সেটা যদি করে যাই তাহলে আমরা করতে পারবো, এটা হবেই, কিন্তু আসলে এখন সময় হচ্ছে এগুলোকে একটা
সঠিক পদ্ধতিতে নিয়ে আসা। জি, ধন্যবাদ জুবায়ের হাসান। আমি আবার আসবো আপনার কাছে, যেতে চাই ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ আপনার কাছে। আমরা ভূমিকা তো বলার চেষ্টা করেছি, চলতি বছর আসলে স্বাস্থ্য খাতের বাজেট হচ্ছে 5.19। স্বাস্থ্য সংস্কার কমিশন সেটা 15% উন্নীত করার কথা বলেছে। আবার ইন্টারেস্টিংলি পানি, স্যানিটেশন এগুলোর মতো খুবই, যেগুলোকে আমরা পাবলিক হেলথের খুবই গুরুত্বপূর্ণ অংশ বলি, সেই জায়গায় আবার আমরা দেখছি 22% কমানোর একটা চিন্তা চলছে। বিষয়টা একটু যদি বলেন। আরটিভিকে ধন্যবাদ, সহ আলোচকদের ধন্যবাদ, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আরটিভি, থ্যাংক ইউ। কিছু বাস্তবতার জায়গা থেকে কিছু তথ্য দিয়ে শুরু করি। মানে আমরা তো পানি আসলে সবাই খাই এবং আমরা বাংলাদেশে সবাই পানি পাই, কিন্তু আমি যদি মানে দেখি যে সেফলি ম্যানেজড ওয়াটারের জায়গাটা, সেইটা কিন্তু আসলে, এবং এটার মানে কি আসলে, যে সবাই আসলে সুপেয় পানি যেটা পাচ্ছে সেটা সকল প্রকার কন্টামিনেশন ফ্রি, আমার যখন পানির প্রয়োজন তখন পাচ্ছি। সো এটা যদি আপনি জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম, যেটা ইউনিসেফ এবং WHO করে এবং দেশের ডেটা নিয়ে আসলে করে, সো এই ডেটা যদি আমি লেটেস্টটা দেখি, তাহলে কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য দাঁড়ায় আসলে 58-60%। স্যানিটেশনের কথা যদি বলি, সেফটি ম্যানেজ স্যানিটেশন, যেখানে হচ্ছে আমরা তো সবাই এখন, বাংলাদেশ কিন্তু এখন খোলা জায়গায় পায়খানা করে না কেউ, সবাই আমার পায়খানা আছে, ঠিক আছে, ল্যাট্রিন আছে। কিন্তু যখন সেফটি ম্যানেজ স্যানিটেশন বলি, যেটা হচ্ছে যে মানব বর্জ্য কে আসলে যেটা হয়, আমরা তো আসলে খেয়াল রাখি না। মানে সকালবেলায় আমরা আমাদের পাতক কার্য সেরে ফেলি, ফ্লাশ করলাম, কোথায় গেল এটাও কিন্তু আমরা চিন্তা করি না। সো ওই মানব বর্জ্যকে যখন একদম ম্যানেজ করা হয়, পুরো জিনিসটাকে যখন এক জায়গায় হয় এখানে বা নিয়ে যাওয়ার, সেই রকম যদি আমি ওই সেফলি ম্যানেজ স্যানিটেশনের কথা বলি, সেটা কিন্তু 31%। হাত ধোয়ার জায়গা যদি বলি, স্বাস্থ্যাভ্যাস যেটাকে আমরা হাইজিন ইংলিশে বলি, সেটাও কিন্তু অ্যারাউন্ড 58-59%। সো কিন্তু আমরা ওই যেটা বলছিলাম, আমরা কিন্তু পানি সবাই খাচ্ছি, আমরা কিন্তু সবাই খোলা জায়গায় কিন্তু আমরা পায়খানা করি না। তো বাজেট নিয়ে যখন কথা বলেন, আসলে বাজেট তো একটা লক্ষ্য থাকে, তাই না? তো লক্ষ্যটা আসলে আমাদের জন্য কি, এবং আমরা ওয়াটার এইড আসলে কাজ করি সুপেয় পানি, উন্নত স্যানিটেশন, ভালো স্বাস্থ্যাভ্যাস যাতে সবাই সবসময় পায়, এবং এটার মাধ্যমে দরিদ্র এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা যাতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারে, সেই কারণে আসলে আমরা কাজ করি। সো আমরা যারা ওয়াটার স্যানিটেশন নিয়ে কথা বলি, আমাদের আসলে এই বাজেটের লক্ষ্যটা কি আসলে, যে সবাই আসলে সেফটি ম্যানেজ স্যানিটেশনে যাবে, সবাই আসলে সেফলি ম্যানেজড ওয়াটার পাবে, সবাই আসলে ভালো স্বাস্থ্যাভ্যাস বা হাইজিনে আসবে। এখন এইটাকে যদি পেতে চাই, তাহলে আসলে যেই পরিমাণ আমাদের ইনভেস্টমেন্ট দরকার সেটা নিয়ে বা কি রকম হয়েছে সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতেই পারি। আপনি বলছিলেন 22%। কারেন্ট যে ফিসক্যাল ইয়ার চলছে 24-25, এটাতে ছিল হচ্ছে 116.17 বিলিয়ন টাকা। ওই যে 22% কমেছে যেটা বলছিলেন, এর আগের বছর মানে 23-24-এ ছিল আসলে 149.81 বিলিয়ন টাকা। তো এই দুইটাকে যদি চিন্তা করেন, তাহলে আসলে এই বছর ওরকম 22 আমাদের 46 মতন কমেছে আসলে। সো এটা কমলো, কিন্তু এই যে টাকাটা বললাম যে আমার 116 বিলিয়ন টাকা, এইটা আসলে কোথায় যায় সেটাও যদি আমরা একটু দেখি, এবং এটা আমরা আসলে দেখার চেষ্টা করি প্রতি বছরই, এবং আমরা কয়েকদিন পরেও আসলে আরো একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। এটার আসলে এক ধরনের একটা আরবান ফোকাস একটা এই বাজেটটা হয়। মানে যদি আপনি সিটি কর্পোরেশন ধরেন, ওয়াসার একটা ফোকাসের জায়গা থাকে, ডেফিনেটলি ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা ওয়াসায় একটা বড় সড়ো ধরনের এইটার ইনভেস্টমেন্টটা হয়। আমরা যেটা দেখেছি, ওই যে একটু আগেই বলছিলেন হাওরের কথা, একটু আগেই বলছিলেন আমার বাওয়ারের কথা, আমার হিল ট্রাক্সের কথা, এই যে বাজেটটা আমরা এই যে গত 10 বছরে বাজেটটা অ্যানালাইসিস করে দেখেছি, এই যে হার্ড টু রিচ যেটাকে বলি, দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় কিন্তু এই যে 116 বিলিয়নের টাকার 2% হার্ডলি, 3% হার্ডলি, এর বেশি তো যায় না। এবং ওই যে আমি আরবান বলছিলাম, আরবান রুরালের ভিতরে এক ধরনের বৈষম্য আছে, এই আরবান রুরাল, ঠিক আছে। সো এই জিনিসটাকে আসলে দেখতে হবে। এই জিনিসটাকে না দেখলে আমাদের যে এই গ্রাম পর্যায়ে যেটা আমরা বলছিলাম, যে যদি আপনি এখন কোস্টাল বেল্টে যান, এখানে একটা, আমি যখন ওই যে সুপেয় পানির কথা বলছি, আমি যখন বলছি যে সেফলি ম্যানেজড ওয়াটার, আমরা যে স্যালাইনিটির কথা আমরা জানি, আমরা কিন্তু আমাদের অন্যান্য আর্সেনিকের কথা আমরা জানি,
আমরা কিন্তু ওই কন্টামিনেশন যেটা হচ্ছে আমাদের ফিকালে, আমাদের যা হেভি মেটাল যেগুলো থাকছে সেগুলোর কিন্তু বিষয় আমরা জানি। সো এই যে এইগুলাই সরিয়ে ফেলে যখন আমি পিওর ওয়াটারের কথা বলছি, আমার কোস্টাল বেল্টে তো আরো ইনভেস্টমেন্ট আসলে প্রয়োজন। সো ওইখানেও যেই হচ্ছে সেই কাজটার জায়গা থেকে আমার যদি বারিন্দের কথা বলছিলেন, উত্তরবঙ্গ বলেন, আমার হিল ট্রাক্সে বলেন, হিল ট্রাক্সে ঝিরিগুলো সব শুকিয়ে যাচ্ছে, ওটাই তো তাদের আসল পানির উৎস ছিল। তো এখন তো সেগুলো তো রক্ষা করতে হবে। সো এই যে 116-র মধ্যেও যে আমাদের এত কম একটা অংশে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আসলে দেখার একটা বিষয়। এখন আরেকটা জিনিস যেটা বলি, অনেকেই বাজেট নিয়ে কথা বলেছেন, 100 টাকাই আপনি বাজেটে দিলেন, আপনি কি আসলে 100 টাকা খরচ করছেন? সেটাও তো আপনি আসলে করছেন না। আমি যদি আমার পানি স্যানিটেশন মানে ওয়াটার স্যানিটেশন হাইজিনে দেখি, রাফলি 80-85 হার্ডলি 90, মানে আমি যদি ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স যদি আমি দেখি এটা শতাংশের হিসাবে যদি এই 100 টাকা যদি এটার অ্যালোকেশন হয় 80 থেকে 90 টাকা, মানে 90-85 এরকম এর মধ্যে বাকি টাকাটা তার মানে আমি অব্যয়িত থেকে যায়। এখন এইটার জন্য তো একটা বিষয় আছে, মানে আমরা আসলে বাজেট অ্যালোকেশন করা আর বাজেটটাকে আসলে ইমপ্লিমেন্ট করা, এই দুটো তো আসলে দুটো জিনিস। কারণ সো এইটার জায়গা থেকেও যে ক্যাপাসিটির একটা জায়গা, যে যেই সরকারের যে অংশগুলো আসলে বাজেটটাকে বাস্তবায়ন করে, সেই বাজেট বাস্তবায়নের জায়গা থেকে এটার একটা ক্যাপাসিটির জায়গা আছে, সক্ষমতার বিষয় আছে। আরেকটা বড় বিষয় কিন্তু কোয়ালিটির জায়গাটা, যে আমি আসলে বাজেটে যেটা দিচ্ছি সেটা আসলে সক্ষমতা সহ, কোয়ালিটি সহ, গুণগত মান রেখে। আমি সেকেন্ড রাউন্ডে আবার আপনার কাছ থেকে সে কোয়ালিটির বিষয়টা শুনবো। আমি একটু তরুণদের ভাবনা শুনতে চাই। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারি আমাদের সঙ্গে আছেন। আপনাদের ভাবনার বাজেটটা আসলে কেমন? ধন্যবাদ। আজকে একটু যদি জোরে। হ্যাঁ, আমরা যে বিষয়টা ভাবছি, যে কারণ আমরা যে প্রেক্ষাপটে আছি আজকে, একটা অভ্যুত্থানের পর একটা চেঞ্জ এসেছে, কিন্তু অভ্যুত্থানের মূল কজটা ছিল বেসিক্যালি জব রিলেটেড, কাজের জন্য বৈষম্যহীন বিসিএস যে কোটা আন্দোলন। সো আমি মনে করি যে তরুণদের জন্য একটা বড় এজেন্ডা হচ্ছে কর্মসংস্থান এবং শিক্ষা এবং গবেষণা খাতে আরও বেশি করে বরাদ্দ দেয়া। তারপরে এবং আমরা আরও যে জিনিসগুলো নিয়ে ভাবছি যে আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা, শিক্ষিত বেকারদের একটা বিশাল অংশ শিক্ষা শেষে শিক্ষার পাট চুকিয়ে একটা লম্বা সময় ধরে থাকে, বেকার থাকে। তো আমরা এই যে কি বলে, আমাদের অপচয় হচ্ছে একটা জাতীয়, আমাদের ইকোনমিতে মানব সম্পদের যে অপচয়, সেইটাকে কিভাবে আমাদের ইকোনমিতে মেইনস্ট্রিম করা যায়, সেটা আপনি কি ন্যাশনাল সার্ভিসের মধ্য দিয়ে করবেন, বেকার ভাতা দিয়ে দিবেন, নাকি অন্য কোনোভাবে? তো একটা মেকানিজম বের করতে হবে আমাদের। তারপর আমি আরও মনে করি যে আমাদের একটা শিক্ষিত অংশকে আমরা যদি আরও কিছু প্রশিক্ষণ দিয়ে আমরা যদি বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে পাঠাতে পারি। এই মুহূর্তে তো আমরা একেবারেই লেবারদেরকে পাঠাচ্ছি। তো আমাদের একটা সুযোগ আছে, আমাদের বিশাল একটা শিক্ষিত জনগোষ্ঠী আছে। এদেরকে যদি আমরা বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করতে পারি, ভাষা দিয়ে, ভোকেশনাল ট্রেনিং দিয়ে, আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা মানে বার্ডেন না হয়ে আমাদের জন্য অ্যাসেট হওয়ার সুযোগ আছে। আপনাদের দুজন সহকর্মী যদি বলি সরকারে আছেন, আপনারা এই যে ভাবনার কথাগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছেছেন, যেহেতু তারা দুজনেই সরকারের গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, কিন্তু সরকারের তো একটা, ইটস নট এ মনোলিথিক একটা এন্টিটি। বাজেট করছেন একজন, হয়তো মানে আমাদের যে দুইজন ইয়াং বন্ধু আছেন, ওনাদের মাধ্যমে আমরা যা বলা দরকার আমরা নিশ্চয়ই বলছি। কিন্তু অ্যাজ ইউ নো যে গভর্নমেন্ট তো এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে। তো আমি শিওর যে এই যে বাংলাদেশে বসে একটা পরিবর্তিত বাংলাদেশে এসে বসে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা,
কর্মসংস্থানের কথা বলেছেন, আবার এখানে আলোচকরা কিন্তু বাজেট কোন পরিস্থিতি হতে প্রণীত হচ্ছে সেটার ব্যাখ্যাও দিয়েছেন। তো সেই বাস্তবতা, সেই সীমাবদ্ধতা মাথায় রেখে একটা ব্যাপক কর্মসংস্থানের যে কথা বলছেন, সেইটা কোনো রূপরেখাকে আপনাদের মাথায় আছে কিভাবে এই কর্মসংস্থানগুলো তৈরি হবে? এখন এটা টিপিক্যালি যা হয় আপনার আমাদের ইকোনমিতে একটা সুডো স্ট্যাগনেশন চলছে। এখানে আমাদের গত 10-15 বছর আমরা দেখেছি মোস্টলি এটা পাবলিক সেক্টর লেড গ্রোথ, যে আমাদের পাবলিক সেক্টর এক্সেসিভ বরোয়িং করছে, ঋণ নিচ্ছে এবং ইনভেস্ট করছে, যার ফলে এখানে প্রাইভেট সেক্টর ওইভাবে মানে একটা ওদের যে ঋণের যে সোর্স এটা ড্রাই হয়ে গেছে। এখন আমরা একটা নিউ সিচুয়েশনে আছি যে এখানে গভর্নমেন্ট যে আমাদের ফিসকাল যে ইমব্যালেন্সগুলো তৈরি হয়েছে বিকজ অফ এক্সেসিভ বরোয়িং, তারপরে এক্সেসিভ করাপশন অ্যান্ড এটসেট্রা। তো আমি মনে করি এই সরকারের একটা প্রায়োরিটি হচ্ছে এটাকে একটু স্টেবিলাইজ করা। বাট একটা প্রবলেম যেটা হয়ে গেছে সেটা আমাদের প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট সেইটা যেহেতু ওরা এখনো বুঝছে না যে আমাদের ইকোনমি কিংবা পলিটিক্সের ট্রাজেক্টরিটা কোন দিকে, আমার মনে হয় সবাই একটু ওয়েট করছে, যার ফলে ওইটা যদি কিক অফ না করে তাহলে তো আপনি কর্মসংস্থানের তো মূল ড্রাইভার হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা যদি খুব পরিষ্কার না হয়, রাইট, বা ইনভেস্টররা যদি ওই কনফিডেন্সটা না, ইনভেস্টররা যদি এটা না করে, তা আমার মনে হয় যে এটা স্লোলি এটা একটু করছে, আগাচ্ছে। বাট আপনাদের আলোচনা আমরা আরো শুনবো, তো আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সংস্কার ও নির্বাচন সংলাপে নিচ্ছে ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত সংস্কার ও নির্বাচন সংলাপে। আপনাদের সঙ্গে আছে মিস সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় বাজেটের সংস্কার, এবং এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূর্বী জুয়েলার্স। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আবারও জনাব সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই। একটা বাস্তবতা হচ্ছে, আপনি বলেছেন শুরুতে, আমি যদি আরেকটু রিক্যাপ করি, সেটি হচ্ছে একটা তো হচ্ছে রাজস্বের ঘাটতি আছে, বিনিয়োগের অবস্থা জাকারিয়া যেটা বললো, শিল্পায়ন নতুন কোনো ইনভেস্টমেন্ট আসলে ওই অর্থে আমরা পাইনি। অনেক কলকারখানা বন্ধ হয়েছে, অনেক কর্মসংস্থানের মধ্যে যদি দেখি বেকারত্বেরও একটা জায়গায় স্পাইক করে গেছে। তো এরকম বাস্তবতাগুলো মাথায় নিয়ে যে বাজেটটা আসবে, সেই বাজেট আসলে সবগুলোকে অ্যাড্রেস করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ। দেখেন, বাজেটে সবগুলো বিষয়ে অ্যাড্রেস করা কতখানি সম্ভব হবে সেটি এখনই বলাটা মুশকিল। তবে একটু আপনার উত্তরের আগে আরেকটা বিষয় বলে তাহলে আমি উত্তরটা আপনার কাছ থেকে শুনি। সেটা হচ্ছে 11টা সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনগুলো সুনির্দিষ্ট কিছু সুপারিশ দিয়েছে যেটার সাথে সরাসরি অর্থ বরাদ্দের সংশ্লেষ আছে। এখন সেই কমিশনগুলোর চাওয়া বা সেই কমিশনের সাথে ফাইন্যান্স ডিভিশনের আসলে কোনো যোগসূত্র হয়েছে কিনা সেটাও যদি একটু বলেন। আবার ধন্যবাদ দিই আপনাকে। দেখেন, যে বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে, বাজেট সংস্কারের ক্ষেত্রে সংস্কার করা এবং এই যে সংস্কারের যে কর্মযজ্ঞ, সেটিকে আমলে কতখানি এই সরকার নিতে পারছে পারবে সেটি আপনাকে বিবেচনায় রাখতে লাগবে। এই কারণে নানান কতগুলি ইকুয়েশনের মাঝখানে চলে আসবে। আপনি যেটি বলছিলেন যে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু বড় রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা যেটা নেই, কিন্তু সেটি এন্ড অফ দ্য ইয়ার কিন্তু সেটিকে কারেকশন করে আমাদেরকে ছোট করতে হয়। কারণ লক্ষ্যমাত্রা যেটা আমাদের নেওয়া হয়, সেই লক্ষ্যমাত্রা অর্জনের যে ইনস্ট্রুমেন্ট সেটি আমাদের নাই, বা সক্ষমতা সেটি নাই। আবার যদি আপনি এডিপির কথা বলেন, আমরা বিশাল এডিপি নেই। সেই এডিপি 6 মাসের মাথায় গিয়ে দেখবেন যে আপনি 30% বা 25% বাস্তবায়ন হয়েছে। শেষ মুহূর্তে সেই এডিপি বাস্তবায়নের জন্য তড়িঘড়ি করে একই প্রজেক্টের বিল কয়েকবার বাড়িয়ে সেটিকে এক্সপানশন করে সে টাকা খরচ করার একটা প্রতিযোগিতা আমরা ইতিপূর্বে দেখেছি। সেই জায়গা থেকে সংস্কারের যে জায়গাটা এসছে, সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, একটি সংস্কার কমিশনের সদস্য এখানটাতে আছেন, ওনরা এই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সরকারের কাছে, সংস্কারের যে রূপরেখাগুলো দিয়েছেন, এই রূপরেখার মধ্যেও কিন্তু বাজেটের একটি বড় জায়গা আছে। সেই জায়গাটি কমিশনের, প্রত্যেকটি কমিশনের নির্দিষ্ট একটি সময় ছিল, কোনো কোনো কমিশনকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা একটা বিশাল সময়ের মধ্যে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটিকে নতুন করে ঢেলে সাজাবার যে সময় বা সেই পরিকল্পনা, এটি একেবারে অল্প সময়ের মধ্যে তারা সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছেন। সেগুলোকে সমন্বয় করে
কোথায় কোথায় অর্থের সংশ্লেষ আছে সেটি কিন্তু এই যে সরকারের মধ্যে যারা এটিকে এক্সিকিউশন পর্যায়ে আছে তাদের কিন্তু এটিকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যোগসূত্র স্থাপন করবার একটা জায়গা ছিল। সেটি কতখানি করেছে সেটি দেখবার ব্যাপার বাজেট যখন বাস্তবায়ন বা বাজেট যখন ঘোষণা হবে। তবে এই যে বাজেট যেটি এখন টেবিলে আসবে, হয়তো 27 দিনের মতো বাকি আছে, যদি নির্দিষ্ট সময় যেটা ঘোষণা করা হয়েছে সেই সময় যদি উপস্থাপন করা হয়, সেখানটাতে আপনি এই প্রস্তাবনা যারা দিয়েছেন এ পর্যন্ত সংস্কার প্রস্তাবনা, সেই সংস্কার প্রস্তাবনায় সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে কি? যদি আর্থিক খাতের কথাই বলেন, যদি দারিদ্র নিরসনের কথা যদি বলেন, সেখানটাতে সবচেয়ে প্রথম সবার আগে এসছে সেটি হলো মূল্যস্ফীতিকে কমিয়ে রাখা। তো মূল্যস্ফীতিকে কমিয়ে রাখতে যদি ওটিকে সম্ভব হয় তাহলে আপনার দারিদ্র্যের যে একবার নিম্ন স্তর সেখান থেকে মানুষ সুরাহা পাবে। আপনার এই যে যেটাকে সামাজিক নিরাপত্তা বলা হয়, যেটিকে রাজনীতিকীকরণ করা হয়েছিল, সেটিকে যদি সবার জন্য উন্মুক্ত যে বরাদ্দটার কথাই আমরা শুনছি এখন পর্যন্ত, সেখানটা বাড়ানো হয়েছে। গত বছর চলতি বছরের যে সামাজিক নিরাপত্তা ব্যয় সেটির চেয়ে বাড়ানো হয়েছে। যদি সেটিকে কার্যকর করা যায় এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করা যায়, বৈষম্য দূর করবার লক্ষ্য যদি এটি হয়, তাহলে কিন্তু অনেকটা ইফেক্টিভ হবে। আরেকটি জায়গায় আপনাকে বলতে লাগবে, সেটি হলো আমরা বলে থাকি যে বাজেট কোথায় কোথায় কিভাবে হয়। আমাদের বাজেট হয় কিন্তু নগর, মহানগর এবং বাণিজ্যিক এরিয়া কেন্দ্রিক সেই জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু এই যে প্রান্তিক জনগোষ্ঠী, আপনি যদি এখন বলেন যে আমার সর্বদক্ষিণের জেলা বা আমি একেবারেই যেটাকে বলে সাগর পাড়ের জেলা, যদি এটাকে কি বলা হয় পটুয়াখালীর কথা যদি আমি বলি, সেখানে কলাপাড়া বা রাঙ্গাবালির উন্নয়নে কি লক্ষ্য নেওয়া হয়েছে? রাঙ্গাবালির মানুষের, রাঙ্গাবালির যে জনসাধারণ বা রাঙ্গাবালি এলাকার যে যেটাকে আমরা বলি ভৌগোলিক অবস্থান, সেটিকে উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? আগে কখনো এভাবে নেওয়া হয় নাই। এখন পরিবর্তন এবং সংস্কারের এই জায়গাগুলো কিন্তু হাত দিতে যদি হয় এবং সেটি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে একেবারে রাঙ্গাবালি থেকে শুরু করে আপনি পার্বত্য চট্টগ্রাম প্রত্যেকটি জেলা, যেটি সাইফুর রহমান সাহেব শুরু করেছিলেন জেলা বাজেট, সেই জেলা বাজেটের জায়গায় যদি আপনি যেতে পারতেন, এবং এই সরকারের হাতে যেহেতু একটি ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার পারে নাই, কিন্তু আমি বলবো যে এই সংস্কার কমিশনগুলো যে ধাপে ধাপে যে সংস্কারের পরিকল্পনা দিয়েছে বা পরামর্শ দিয়েছে, সেখানে 3টি পর্যায় আছে, একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এই সরকারের ভেতর থেকে বলা হয়েছে আমরা স্বল্পমেয়াদীটা বাস্তবায়ন করব, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীটা আমরা ফুটপ্রিন্ট রেখে যাব। সেই সরকার, এই সরকার যদি ফুটপ্রিন্টটা রেখে যায় এবং তার ভিত্তিতে যদি এই যে জনমানুষের কথা শুনে বাজেট তৈরি করা, শুধু ঢাকার সুরম্য হোটেল বা 5 তারকা হোটেল বা এগুলোর মধ্যে থেকে মেট্রো রেল, ফ্লাইওভার, তারপরে এক্সপ্রেসওয়ে, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিড বেস বাজেট যেটিকে বলা হয়, সেই নিড বেস বাজেটের দিকে যদি এই সরকার এগোতে পারে এবং সেটি দৃশ্যমান হয়, তাহলেই কিন্তু এই সংস্কার কমিশনের প্রস্তাব, এই বৈষম্য দূর করা, এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে সফলতা, সেটি লক্ষ্য ছুঁতে পারবে। আমি আবার ডক্টর মাহফুজ কবির আপনার কাছে যেতে চাই, যেটা সুলতান ভাই বললো যে মূল্যস্ফীতির কথা বারবার এসছে, এবং মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা যেই মেইন মেকানিজমগুলো দেখেছি সেটি হচ্ছে করে ছাড় দেওয়া হয়েছে। তো কর ছাড় দেওয়ার কারণে তো আমরা ডেফিনেটলি রাজস্বের ক্ষেত্রে একটা ঘাটতি ঘটেছে, এবং আবার দরিদ্রদের জন্য আমরা ভর্তুকি দিয়েছি, তো সেখানে আবার সরকারের তহবিল থেকে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, এই অ্যাডহক বেসিসে যদি যাই, তা থেকে আসলে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে যদি বাজারের মূল যে মানে বাজারের সিস্টেমের মধ্যে যদি আমি পরিবর্তনটা আনতে না পারি? এই সুযোগটাতে সরকারের হাতে এখনো আছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই মূল্যস্ফীতি নিয়ে বেশ অনেকদিন ধরে আমরা স্ট্রাগল করছি, মানে বিশেষ করে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে এই সমস্যাটা শুরু হয়েছে, এবং দীর্ঘদিন ধরে আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি। এর কিছু ফল আমরা পেলাম কিন্তু এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, এবং ওটা একটা সুবিধা ছিল যে তখন যে দেশীয় যে সমস্ত খাদ্যশস্য বা একেবারে যে দেশের ভিতর থেকে উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো একটা ভালো সরবরাহ ছিল, এবং সরকারেরও কিছু একটা ভালো নীতি ছিল। এটা হলো যে রমজানকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু পণ্য যেগুলো আমরা আমদানি করি সেগুলোতে আসলে কর ছাড় দেওয়া হয়েছিল, শুল্ক ছাড় দেওয়া হয়েছিল। তো সেটা একটা ভালো ফল পেয়েছে, এবং একই সঙ্গে
এই যে বাজার ব্যবস্থা ভিত্তিক যেটা পুরো সাপ্লাই চেইনের যে সিন্ডিকেট, এটা কিন্তু সরকার খুব ইফেক্টিভলি নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা তো মনে করেছিলাম যে সিন্ডিকেট বলতে ধরা ছোঁয়ার বাইরে, এবং এটা সরকারের চাইতেও শক্তিশালী, যেটা আগের সরকারের সময় বলা হয়েছিল যে আমরা পারছি না, কিন্তু এই সরকার কিন্তু এটা বড় সাফল্য দেখিয়েছে এখানে। তো এখন আমি মনে করি যে এইটাকে আসলে একটু কন্টিনিউ করা দরকার, যে যতটা সম্ভব এই সিন্ডিকেটের বাইরে রেখে যে যদি বাজার ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজানো যায় এবং এটাকে যদি সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটার একটা সুফল কিন্তু পাবে। এটা কিন্তু বাজেটারি তেমন কোনো ইমপ্লিকেশন নেই, শুধুমাত্র কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু মেকানিজম এখানের সাথে জড়িত এবং একই সঙ্গে সরকারের সদিচ্ছা জড়িত। আমি মনে করি সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে এই জায়গাটাতে। এটা একটা বিষয়। জি, আপনি শেষ করলে আরেকটা প্রশ্ন করতে চাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে না, এই যে আপনি যেটা বলেন যে কর ছাড়ের বিষয়টা, সেখানেও কিছুটা হয়তো করা হচ্ছে আর কি। ধরেন এখন তো আবার সেই জায়গাতে ব্যাক করেছে, এবং এই কারণে কিন্তু ওই যে যেটা এডিবল অয়েলের প্রাইস সেটা কিন্তু বেড়ে গেছে পালিটারে। তো এখন এগুলোতে অনেক রকম সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে আমাদের সরকারকেও তো আসলে এই অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে টানা হেঁচড়ার মধ্যে। কিন্তু এইখানে একটা বড় রকমের ট্রান্সফরমেশন আসলে দরকার। এটা হচ্ছে যে আমরা যেহেতু আগামী বছরে যে এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি, তার প্রিপারেশন হিসেবে কিন্তু এই যে ইনডিরেক্ট ট্যাক্সের যে একটা বোঝা, যেটা আসলে গরিব মানুষের বেশি দেয়, ধনীরা কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সটাকে কম দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি ডিরেক্ট ট্যাক্সের দিকে যাই, সেখানে একটু ধনী মানুষ বেশি কর দেবে, গরিব মানুষের কম দেবে। এইরকম একটা ট্রান্সফরমেশন আমরা আশা করছি আসলে এই সরকারের কাছ থেকে। সেটা কি থাকার চান্সেস আছে? হয়তো যদি কিছুটা ইন্ডিকেশন আসে, অন্তত নীতিগত যে পদক্ষেপ সেগুলো যদি অন্তত প্রিয়াম্বলের মধ্যে অন্য কোনো জায়গায় যে করের যে প্রস্তাবটা থাকে তৃতীয় ধাপে, তো সেখানে যদি থাকে, আমি মনে করি যে সেটা ভালো দিক হবে। এবং কাজটা শুরু হলে, যেটা সুলতান ভাই বললেন যে একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়া, তো এইভাবে কিন্তু আমরা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, যাতে পরবর্তী সরকার সেটা বাস্তবায়ন করে। আমার আরেকটি প্রশ্ন আছে, আপনি নিজেও একটি সংস্কার কমিশনের সদস্য ছিলেন। প্রায় প্রতিটি সংস্কার কমিশনে খুব সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে, এবং যেটার সাথে আমি যেটা পড়ে বুঝলাম যে সরাসরি অর্থের যোগাযোগ আছে, মানে অর্থ লাগবে এর জন্য। একদিকে তো রাজস্বের মধ্যে ঘাটতি আছে, আপনি এদিকে করের উপর ছাড় দিয়ে রেখেছেন। তো এত সীমাবদ্ধতা নিয়ে আপনি এই টাকা, যেহেতু সংস্কার কমিশনগুলো করাই হয়েছে সংস্কারের জন্য, এই সংস্থানটা আসবে কই থেকে? না, সেখানে কিছুটা হয়তো এদিক ওদিক করতে হবে, মানে রিপ্রায়োরিটাইজেশন। সেই জায়গাটা অ্যাড্রেস করেছেন বা আপনারা তো প্রস্তাবনা দিয়েছেন, সেটি একটি ধাপ, কিন্তু সরকারের সাথে কি নেগোসিয়েশনের কোনো জায়গায় আপনাদের যাওয়ার সুযোগ হয়েছে? আমরা যেটা করেছি সেটা হলো যে কিছু সংক্ষিপ্ত প্রস্তাবনা দিয়েছি, যে একেবারে পরিষ্কার করে, যেমন স্থানীয় সরকারের জন্য যে একটা বাজেট, তো সেই প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটকে আমরা দ্বিগুণ করতে বলেছি, যে সরকারি প্রতিষ্ঠানে সেটা চলে যাবে। তো এটা একটা বিষয়। আর আমরা পুরো যে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করতে বলেছি, যেমন স্থানীয় সরকার, জনপ্রতিষ্ঠান এবং জনপ্রকৌশল মন্ত্রণালয়, সেভাবে করে আমরা নতুন করে এইসব মন্ত্রণালয়কে সাজানোর পরিকল্পনা দিয়েছি। এবং একই সঙ্গে এখানে একটা যাতে স্থায়ী কমিশন থাকবে না স্থানীয় সরকার বিষয়ক, তো সেটার জন্য কিছুটা বাজেটের ইমপ্লিকেশন আছে। তো এইভাবে করে আমরা কিন্তু বলে দিয়েছি, এবং জেলা বাজারের কথা আমাদের এই সংস্কার কমিশনের প্রতিবেদনে পরিষ্কার করে আছে, এবং পুরো পরিকল্পনা কিভাবে হবে এগুলো বিস্তারিত রূপরেখা আমরা দিয়েছি। তো তার জন্য বাজেট দরকার। তো এইভাবে করে আমরা কিছু কিছু নির্দেশনা কিন্তু বাজেটের জন্য দিয়েছি এই অর্থ মন্ত্রণালয়কে, কিন্তু এই অল্প সময়ের ভিতরে এটা আসলে সম্ভব নয়। অন্তত যদি কিছুটা নীতিগতভাবে সম্মত হয় তারা, যে না ঠিক আছে এটার জন্য তারা বাজেট বরাদ্দ করবে, তাহলে সেই ক্ষেত্রে অর্থ বছরের কোনো একটা সময় কিন্তু এটার জন্য বাজেট বরাদ্দ করা সম্ভব। এবং সেটার জন্য আমি মনে করি সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে, এবং এরকম বেশ কিছু কিন্তু সুপারিশ অন্যান্য কমিশন থেকেও এসছে, এবং সেগুলো হয়তো ধাপে ধাপে করবে। এখনই আসলে এই সীমিত বাজেটে আসলে এটা হয়তো সম্ভব হবে না, তবে সরকার যদি এগ্রি করে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার দিকে আসবে, অর্থ সংস্থান হবে, এবং সেটা দিয়ে আমরা সংস্থানের যে কাজগুলো সেগুলো মানে একটু যাতে বলটা যাতে চলে, তো সেটার একটা ব্যবস্থা হয়তো আমরা করতে পারবো। আমি আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর রুমান হক আপনার কাছে, যেটি হচ্ছে সরকারের পরিচালন ব্যয়ের জায়গা যদি বলি, এটি তো আসলে সংকোচনমূলক না, এটি বেড়েই চলছে এবং বাড়বেই। অনেকগুলো সামনে আরো এজেন্ডা আছে বা ইস্যুজ আছে। এখন যখন বাজেট সংশোধন হয়, তখন সেটার আবার চাপটা গিয়ে পড়ে হচ্ছে আপনার উন্নয়ন বাজেটের উপর। এইটা আসলে আপনি কিভাবে লাগান টানবেন? ধন্যবাদ আবারও। আসলে আমরা সবসময় মনে করি যে রাজস্ব বাজেট যেটা বা পরিচালন ব্যয়, এটা কিন্তু বেতন ভাতা এবং আরো কিছু যেগুলো রেগুলার যে খরচগুলো হয় সেটার জন্য মূলত করা হয়, এবং এখানে দাতা সংস্থা এখানে কিন্তু তারা বরাদ্দ করে না, অংশগ্রহণ নেই। আর আমাদের যে উন্নয়ন বাজেটটা আছে সেখানে আমাদের দাতা সংস্থা এবং সরকার উভয় মিলে এই বাজেটটা করে। এখন একটু আমি বলতে চাই যে বাজেট প্রক্রিয়াটা কিন্তু এই দুইটার ক্ষেত্রে আলাদা, কারণ আমাদের উন্নয়ন বাজেটটা যখন করা হয় সেখানে কিন্তু আপনার মূলত এটা দেখা হয় যে অ্যাক্টিভিটি বেসড বাজেট, যেটা আমরা বলি, যে বিভিন্ন
প্রকল্পের অনুযায়ী কি কি অ্যাক্টিভিটি করা হবে, এবং এটা কিন্তু ওই যে আমাদের ডক্টর মাহফুজ ভাই যেটা বলছিলেন যে জেলা ভিত্তিক বাজেট, এভাবে কিন্তু অনেক সময় করা হয় না। বিশেষ করে স্বাস্থ্য বা শিক্ষা খাতে যদি আমরা বলি, এখানে প্রকল্পটা হয় এবং অনেকগুলো বিষয় আছে যে আলটিমেটলি কিন্তু ওই কোন জেলায় ওইটা খরচ করা হবে এটা বের করা যায় না। কিন্তু আমাদের যদি রাজস্ব বাজেটের কথা বলি তাহলে কিন্তু বা আমাদের পরিচালন ব্যয় এটা কিন্তু আমাদের বিভিন্ন কস্ট সেন্টার ভিত্তিক, অর্থাৎ কোন জেলায় কোন উপজেলায় কত টাকা যাবে এটা বের করা যায়। এখন আমাদের আরো একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমাদের একটা ধারণা আছে যে আমাদের বোধহয় পরিচালন ব্যয়টা একদম আমরা 100% আমরা বোধহয় খরচ করতে পারি, এটাও কিন্তু না। আমাদের এখানেও দেখা যায় অনেক সময় যে পরিমাণ আমরা চিন্তা করি যে লোকবল থাকবে, সেটা অনেক সময় অনেকে হয়তো রিটায়ার করছেন বা অনেকে হয়তো সেখানে থাকছেন না, চাকরি ছেড়ে দিচ্ছেন, অথবা অনেকে আমরা চিন্তা করি যে আমরা লোকবল আরো নিয়োগ করব, নতুন জনবল, সেটা হয়তো করা যাচ্ছে না। তো বিভিন্ন কারণে দেখা যায় যে এই টাকাটাও কিন্তু আমরা অনেক সময় খরচ করতে পারি না, আমাদের অব্যবহৃত থাকে। আর ডেভেলপমেন্ট বাজেটটা থেকে এখানে তো একটা বড় অংশ আমরা দেখি, যেমন আমাদের প্রকিউরমেন্টের একটা চ্যালেঞ্জ থাকে যে কেনাকাটাগুলো করা হয় আমরা হয়তো 12 মাসের মধ্যে সেটা শেষ করতে পারি না। এই কেনাকাটা করতে আমাদের দীর্ঘসূত্রিতার কারণে আমাদের হয়তো দেখা যায় যেটা আমাদের 12 মাসের জায়গায় 18 মাস লেগে যাচ্ছে। আবার এই ব্যয় যেগুলো হয়, যেটা আমাদের উন্নয়ন বাজেট, এটা দেখা যায় এটা যে আমাদের অ্যাপ্রুভাল প্রসেস, এটা পরিচালন ব্যয়ও আছে, কিন্তু এটা উন্নয়ন বাজেটে যেহেতু এখানে দাতা সংস্থা আছেন এবং সরকারের সম্মিলিতভাবে এই বাজেটটা করা হয় এখানে, তো এইটার যে অ্যাপ্রুভাল প্রসেস এটা অনেক সময় অনেক লেন্দি হয় এবং দেখা যায় যে অ্যাপ্রুভাল পেতেই আমাদের অনেক দিন চলে যায় এবং আমাদের বাজেটটা কিন্তু আসলে দেখা যায় খরচ করা যাচ্ছে না। তো এটাও একটা কারণ। আর দুইটা বাজেট যেহেতু দুইটা ভিন্ন গ্রুপের জনবল তারা তৈরি করে, এদের মধ্যে সমন্বয়হীনতা, এটা নিয়েও আমরা দীর্ঘদিন বলছি যে একটা রাজস্ব বাজেট যারা তৈরি করছেন পরিচালন ব্যয়, তারা একভাবে বাজেটটা তৈরি করছেন, আবার যারা উন্নয়ন বাজেটটা করছেন আরেকটা আরো যারা কাজটা করছেন, এদের মধ্যে যেহেতু সমন্বয়ের অভাব, এই জন্য অনেক সময় দেখা যায় যে উন্নয়ন বাজেটে যেই খরচগুলো রাখা হচ্ছে, যেটার মেইনটেনেন্স বা অনেক কিছু রাজস্ব বাজেটে থাকা উচিত, সেটা রাখা হচ্ছে না, এবং উন্নয়ন যে প্রকল্পগুলো আছে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। এখন আপনি যেটা আপনার মূল প্রশ্ন যে আমাদের এখন এই পরিচালন ব্যয়টা তো আমরা কমাতে পারছি না, এখানে কি কমানোর প্রয়োজন আছে কিনা, আর উন্নয়ন বাজেটেও এখানে এখন দুইটা বাজেটে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেহেতু কাজ করি বেশি, এখানে এটার উদাহরণটা দিয়ে আমি বলবো যে অনেকগুলো কিন্তু আপনি দেখবেন যে আমাদের ইকোনমিক কোড বলি, সেখানে ডুপ্লিকেশন আছে। যেমন ওষুধ আমরা কিন্তু রাজস্ব বাজেট থেকেও কিনছি, আবার আমরা কিন্তু উন্নয়ন বাজেট থেকেও কিনছি। আবার আমাদের উন্নয়ন বাজেটে কিন্তু আসলে কখনোই উচিত না যে এখানে আমরা লোকবল, এখানে জনবল নিয়োগ করবো, কারণ তাদের দেখা যায় একটা এক্সপেকটেশন থাকে যে প্রকল্প শেষ হয়ে গেলে আমাকে মনে হয় তাহলে এই পরিচালন বাজেটে নিয়ে আসা হবে এবং আমার চাকরিটা তখন একদম ঠিক থাকবে আর কি। কিন্তু আবার প্রকল্প পরিচালনার জন্য আপনার শর্ট টার্মে কিছু লোকবল লাগে। তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব পরিকল্পনা এখন প্রয়োজন, এবং আমি মনে করি যে এই এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো দেখবেন যে এমন কোনো প্রকল্প তারা হয়তো নেবেন না যেখানে আসলে এই ধরনের কনফিউশন তৈরি হয় এবং প্রকল্পের জন্য যে জনবল নেওয়া হচ্ছে তাদের আবার একটা এক্সপেকটেশন তৈরি হয় যে পরে তাদেরকে আবার পরিচালন ব্যয়তে নিয়ে আসা হবে। তো এই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পরিচালন ব্যয়টা আমরা কমাতে পারি না। আরেকটি বিষয় আমি উল্লেখ করছি যে আমাদের যখন বাজেটগুলো তৈরি করা হয় অনেক সময় আমরা অনেক অপটিমিস্টিক বাজেট তৈরি করি যে আচ্ছা আমি 100 টাকা চাইলে তো আমাকে দিবে 80 টাকা, তাহলে আমি একটু বেশি করেই চাই, তাহলে 120 তাহলে আমি 100 পাবো। তো এই কারণে আসলে কিন্তু আমরা জানি যে এটা বাজেটটা ব্যবহারের সক্ষমতা আমাদের নাই, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি। এবং আমরা সবসময় এটাও দেখেছি যে বাজেট যখন আমাদের হয়, তারপর যখন আমাদের সংশোধিত বাজেট হয়, এই কয়েক মাসের মধ্যে কিন্তু বাজেটটা অনেকখানি আবার ছোট করে নিয়ে আসা হয়, সেই বাজেটটা আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না পুরোটা। এক্ষেত্রে আমার মনে হয় যে এই দুইটা বাজেটে আসলে শুধুমাত্র কতটুকু অর্থায়ন হচ্ছে সেটার সাথে সাথে আমাদের বাজেটে যেটা পার্থ ভাই শুরু করেছিলেন বলাটা, যেটা আমি একটু সুযোগ নিচ্ছি বলা, যে গুণগত মান, আমরা আসলে কত টাকা কৃচ্ছতা সাধন করব বা কোথায় আমরা ব্যয় করব, এটা আসলে আমাদেরকে একটা আমাদের যে ভিশন মিশন সেটার সাথে আসলে মিল থাকতে হবে। এবং বাজেট ব্যবহারের গুণগত মান, যেটা ভাই একটু আগে বলছিলেন, সুলতান ভাই বলছিলেন যে শেষ কোয়ার্টারে গিয়ে এপ্রিল মে জুন মাসে আমাদের বাজেট খরচের জন্য ওয়ার্কশপ ট্রেনিং যা প্রয়োজন নাই তা আমরা অনেক সময় দিয়ে থাকি, এবং ওই কেনাকাটা বলেন বা যেই কাজগুলো আসলে হয়তো অনেক ক্ষেত্রে না হলেও চলতো, আমরা শুধুমাত্র অর্থটা ব্যয় করার জন্য সেটা বলি। তো এক্ষেত্রে আসলে আমাদের যে ইন্ডিকেটরটা আমরা দেখি কি বাজেটটা আসলে খরচ হয়েছে কিনা, কিন্তু বাজেটটা কিভাবে খরচ হলো, সেই খাতটার কতটা যৌক্তিক এবং আউটকামটা কি, আমাদের এটা
দেখা যায় না। এবং এখানে এটা বলে আমি শেষ করব যে ডেভেলপমেন্ট বাজেট যেটা আমাদের উন্নয়ন বাজেট, সেখানে কিন্তু এই ইনপুট আউটপুট রিলেশন দেখার একটা, অর্থাৎ আমি কত টাকা বিনিয়োগ করলাম এবং কতটুকু আমি সেটার ইম্প্যাক্ট হলো, অন্তত দাতা সংস্থা কিন্তু সেটা দেখেন, এবং যার কারণে এই বাজেটের স্ট্রাকচারটা এবং এটার যে মনিটরিং আছে সেটা কিছুটা এখানে করা হয়। কিন্তু আমাদের পরিচালন ব্যয়টা কিন্তু আপনি কোনোভাবেই যেটা ব্যয় করছেন এটা মনিটর করা সেভাবে সম্ভব হয় না। সেটা একটাই শুধু যে আমি খরচটা করতে পেরেছি কিনা। তা আমার মনে হয় এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এই দুইটা বাজেটকে সমন্বিতভাবে আমাদের দেখতে হবে। এবং জেলাভিত্তিক বাজেট যে আমরা বলছি, এটা কখনোই করা যাবে না যদি আমরা এই দুইটা বাজেটকে আসলে সমন্বয় না করতে পারি। এবং এই যে দুইটা গ্রুপ যারা এই বাজেটটা তৈরি করেন, যারা রাজস্ব বাজেট বা পরিচালন ব্যয় করেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট বাজেটের প্রক্রিয়াটা সম্পর্কে একেবারেই জানেন না, এবং উল্টাটাও সত্যি। তো এদেরকে আসলে একই জায়গায় নিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে এদের মধ্যে একটা সমন্বয়, এদের মধ্যে একটা সমন্বয় দরকার। এবং অবশ্যই এই যখন আমরা বলছি যে ডুপ্লিকেশনটা একটু আগে বলেছি, কোথায় কোথায় কমাতে হবে এমন ভাবে যেন ব্যয়ের গুণগত মান আমরা নিশ্চিত করতে। ধন্যবাদ বাবা। আমি আবারও আসবো, যেতে চাই আবারও মোহাম্মদ জুবায়ের হাসান আপনার কাছে। আমরা বাজেট নিয়ে অনেকগুলো আলোচনায় শুনলাম। এখানে যেই বিষয়টা আপনি বলেছেন যে আমরা অপটিমিস্টিক ওয়েতে বাজেট প্ল্যানিং করে অনেক বেশি বরাদ্দ অনেক সময় চাই বা বেশি বরাদ্দ দেয়া হয়, পরবর্তীতে সেটি ব্যয় করতে না পারার কারণে অনেক সময় বাজেট যে কেটে ফেলা হয়, যেটা আমরা স্যানিটাইজেশনের ক্ষেত্রে দেখলাম যে 22% কমিয়ে দেওয়া হয়েছে। এটা কি তাহলে এই অতিমাত্রায় বেশি করে চাওয়ার প্রবণতাটা এবার কি আমরা দেখব? না, প্রতিবারই আমরা তো প্রতিবারই দেখি। এটা এবারও দেখতে কোনো অসুবিধা নেই যদি আমরা সংস্কার না করি, এরকমই দেখব। এখন ধরেন এই যে সরকারের বাজেটটা কিভাবে আগে ব্যয় নির্ধারণ করে, এখন ব্যয়টা কি সেটা কি আমরা নির্ধারণ করতে পেরেছি? আমি এই যে একটু অঙ্ক কষলাম, যেমন ধরেন যেই এবার যদি 8 লক্ষ কোটি টাকা যে দেয়, 18 কোটি মানুষ যদি আমি ধরি, তাহলে জন প্রতি হচ্ছে 4 লক্ষ টাকা সামথিং, 12 হ্যাঁ 4 লাখ প্লাস। হ্যাঁ প্লাস। তো আপনি যদি সেটা মাসের হিসাব করেন 37,000 টাকা মাত্র। এই কি টাকা, কি এর মধ্যে তো এতে যে জনপ্রতি আপনি এই যে এত আয়োজন এত কিছু এর মধ্যে তো হচ্ছে না। এটা আমরা একটা মোটা দাগে হিসাব করলাম, এতে বোঝা গেল যে আমাদের মধ্যে আসলে এটা প্রথমেই দরকার যে বাজেটটা কিসের ভিত্তিতে হওয়া উচিত। যেটা যে আমাদের মাহমুদ ভাই অনেক কথার মধ্যে লাস্টে যেটা বলেন নিড বেসড হচ্ছে না, নিডটা কোথায়, নিডটা তো আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আপা যেটা বললেন একদম সঠিক। ওই রাজস্ব করেন একটা গ্রুপ, তারপর আবার উন্নয়ন আরেক গ্রুপ, এবং তারা কনসালটেশনের জায়গাটা কোথায় আছেন আমি জানি না, হয়তো বা অনেকে নিজেরা করে ফেলেন। মাহফুজ ভাই যেটা বললেন একেবারে সঠিকভাবে অঙ্ক করে ওনারা দিয়েছেন যে এই টাকা খরচ লাগবে। এটা তো আমরা প্রতি বছরই দেখি। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে আমাদের তো আয় নাই, রাজস্ব আয় নাই, কোথা থেকে দিবে? অথচ আমরা বিগত অনেক দিনই মানে 1 মাস ধরে বিভিন্ন পত্র পত্রিকা জানতে পারছি, এবং এটা বলছে যে আমাদের ইভেন অর্থ উপদেষ্টা নিজেও বলেছেন যে এইবারই হবে বাস্তবায়নযোগ্য বাজেট একটা। তার মানে এটা কি বাজেটের মানে ওই যেটা পার্থ দাও বলেছেন যে সক্ষমতার জায়গায় ওনারা একটু জোর দিচ্ছেন যে বাস্তবায়ন করতে পারবে, ওই ক্যাপাসিটি সরকারের আছে? না, এটা তো আমরা সবসময় দেখি, সবসময় কেউ তো বলে না যে আমি অক্ষম ওরকম ভাবে করতে পারবো, সেটা শুনি না তো কোনো সময়। যদি ওইভাবে বলতে পারতো যে না ভাই আপনারা এসে কেউ বলে দেন, এটার সাথে বাজেটটা আসলে অঙ্কটার সাথে ইয়ে করলে তো হবে না, মানুষকে জানাতে হবে। এখন আমাদের বিষয়টা হলো কি যে যেমন ধরেন আমরা সব কিছুতেই আমলাতান্ত্রিক বিষয়টা নিয়ে আসি। হ্যাঁ, যে বাজেট প্রণয়নেও তারা থাকেন। বাজেটটা কি সেই জায়গায় দরকার, তাদের থাকা দরকার? বাজেট জনগণের সাথে তো কথা বলতে হবে। একজন বাসায় যারা বাসা ব্যবস্থাপনা করেন উনি কিন্তু ভালো বুঝেন যে ওনার বাসা কিভাবে ম্যানেজ করতে হবে, উনি কিন্তু ভালো অর্থনীতিবিদ। হ্যাঁ, যে কিভাবে আমি কম রাখবো, এই মাসটা কিভাবে চালাবো। একজন যিনি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হচ্ছেন, উনি জানেন যে আমার এই দোকানটা আমি কি পরিমাণ মাল আনবো, কত টাকা আমার ব্যয় হবে, আমি যদি ঋণ নিয়ে থাকি এটা কবে দেব। একই রকম একটা দেশের কাঠামো তো এক। ওই দিন দেখলাম আপনার বিভিন্ন ব্যাংকের ইয়ের মধ্যে 84,000 কোটি টাকা অবলোপন করেছেন, হ্যাঁ অবচয় করেছেন, যেটা ওই যে রাইট অফ করা মানে বাদ দিয়ে দিচ্ছে, আমি এটা আমার হিসাব থেকে বাইরে রেখে দিচ্ছি। এই টাকাটা কি করবেন আপনি? এই যে করের বিষয়ে এরপরে বলছেন যে কর অব্যাহতি দিন চলে গেছে, আমাদের অর্থ উপদেষ্টাই বলেছেন। হ্যাঁ, এটা পলিটিক্যাল কিছু কথা বলতে হয়, কারণ কর অব্যাহতি না দিয়েও এখন কি করবে, কে কর দিবে, আয় তো নাই।
হ্যাঁ, আর এর আগে যেটা ছিল সেটা হলো এত আয় ছিল যে আয়ের বহির্ভূত জিনিসকে সাদা করতে গেলে আমাকে আলাদা নীতি নির্ধারণ করতে হয়েছে। সুতরাং এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো যদি আমরা এই সংস্কারের মধ্যে সিরিয়াসলি যদি এটাকে না সলভ করি, তাহলে কিন্তু আমরা সুফল পাবো না এই জায়গাটা। এবং সর্বশেষ যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো আমাদেরকে বাজেট প্রণয়নে এই যেটা পরিচালন ব্যয়ের কথা বললেন, এটা অনেক কমাতে হবে। হ্যাঁ, সরকার আমাদেরকে দেখতে হবে যে জেলা বাজেট, একটা জেলাতে যদি আমরা কিছু করতে যাই তখন ওখানে হয় কি নানান রকম সমস্যা, এখানে এটা করা যাবে না, কন্ট্রাক্ট দিতে গেলে ওইটা করতে হবে, ঢাকায় ফাইল আসতে হবে। কেন রে বাবা, দিয়ে দাও, এটা করে ফেলো। একটা স্কুলকে তৈরি করতে গেলে অনেক রকম কথাবার্তা আসে, কেন ওইটা করে ফেলো না, ওইখানে তো কিছু হয় না। কিন্তু দেখা যায় যে অনেক আমরা বিভিন্ন জায়গায় এই যে ব্যাংকগুলো যে হচ্ছে, এটার ইন্টেরিয়র ডিজাইনে আমরা এত খরচ করে ফেলি যে এটা দিয়ে আমাদের অনেক একেবারে গ্রাম পর্যায়ের অনেক কিছু হতে পারে। তো সুতরাং পরিচালন ব্যয়গুলো আমাদের আসলে এখন চিন্তার বিষয় যে কোন জায়গাটা নিড বেসড, কোন জায়গাটা প্রয়োজন ভিত্তিক হতে হবে। এটা শুধু যে মানুষ ভিত্তিক তা না। আর সর্বশেষ একটু বলি, থোক বরাদ্দ বাদ দিতে হবে। এইটা হলো আসল আপনার মিসেলেনিয়াস একটা থাকে। না মিসেলেনিয়াস ফাইন এটা, কিন্তু আমাদের এর মধ্যে এই যে আমরা যেটা এডিপির বইটা দেখি, বার্ষিক কর্মসূচি পরিকল্পনা যে বইটা, সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হলো ওই জায়গায়। আপনি থোক বরাদ্দ বাদ দেন, প্রতিটা লাইন আইটেম করেন। ওই যে পার্থভাই বলছিল যে পানির জন্য একটা, স্যানিটেশনে একটা, স্বাস্থ্যের জন্য একটা, এগুলো যদি আপনি আলাদা আলাদা করে হিসাব দেন, পরিষ্কার বলেন, তাহলে ঠিক আছে। কিন্তু থোক বরাদ্দ আপনি যখন বাদ দিতে পারবেন, আমার মনে হয় একটা বিরাট অংশ জবাবদিহিতার জায়গা, সংস্কারের জায়গা এটা থাকবে। ধন্যবাদ জুবাইর ভাই। আমি আবারও পার্থ হেফাজ শেখ আপনার কাছে আসতে চাই। আপনি প্রথম রাউন্ডে বলেছিলেন যে আপনি নিজের অভিজ্ঞতা থেকেও বলেছেন যে বাজেট ব্যয় করতে পারার সক্ষমতার একটা ঘাটতি আছে। তো সেই জায়গায় আসলে কি কাজ করার আছে? মানে আমি যেহেতু স্যানিটেশন হাইজিন নিয়ে কাজ করি, সো সেই জায়গাটাই বলি যে আমরা আপনি একটা উদাহরণ বলেছেন 149 বিলিয়ন টাকা, 116 বিলিয়ন টাকা আমাদের বাজেট, ওয়াটার স্যানিটেশন হাইজিন বাজেট এই অর্থ বছরে 24-25 অর্থ বছর। সেখানে তো এর আগের বছরের উদাহরণের থেকে আগের বছরের উদাহরণ থেকে 22% মানে কমে গেছে আর কি। সো এবং এটাও যদি আপনি দেখেন যে ওই যে আপা বলছিল যে বাজেট কিভাবে হয়, মানে বেসিক্যালি আপনি যদি এই বছর 100 টাকা আপনাকে বাজেট দেওয়া হলো, আপনি যদি 100 টাকা না খরচ করতে পারেন, 90 টাকা করেন বা 85 টাকা করেন, ন্যাচারালি যেটা হয় পরের বছর আপনাকে বলে তাহলে 85 টাকা নেও, কারণ তোমার 85 টাকা খরচ করার তোমার সক্ষমতা আছে। তো সেই জায়গায় সো এইটা একটা জায়গা আছে। আমি আসলে ওই যে নিডের কথা বলছিলেন না, যে আসলে নিডটা কোথায়, আমি যদি আমার জায়গা থেকে যদি বলি ওয়াটার স্যানিটেশন হাইজিনের, আমি কিন্তু আমার নিডটা জানি। আমরা এসডিজিতে বলেছি 2030-এর মধ্যে সেফলি ম্যানেজ স্যানিটেশনে বাংলাদেশ যাবে, সেফলি ম্যানেজড ওয়াটারে বাংলাদেশ যাবে, হাইজিনে বাংলাদেশ যাবে। আমার কিন্তু ওইখানে নিডটা কিন্তু জানা, যে আমি যদি 2030-এর মধ্যে এই সেফলি ম্যানেজ ওয়াটার স্যানিটেশন হাইজিন যদি আমি যাইতে চাই, তাহলে আসলে আমার টাকাটা কত লাগবে। এটা ডেফিনেটলি আমরা যেটা দেখতেছি এবং গত কয়েক বছরে আমরা যদি এটার প্রোগ্রেশনটা দেখি আমাদের, আমরা কিন্তু এই যে 116 বলেন এই বছর কি হবে আমরা অবশ্যই দেখব, বিলিয়ন টাকা যেটা গত মানে এই কারেন্ট ইয়ারে আছে, এটাতে কিন্তু হবে না। এটা আপনারা অ্যাসেসমেন্ট পরিষ্কার, মানে এটাতে হবে না। এবং এটা আমরা না, এটা প্ল্যানিং কমিশন যখন 2017-তে যখন তারা এসডিজির ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করলো, তখনই কিন্তু বলে দিয়েছে যে কোন বছর কত বিলিয়ন টাকা বেশি খরচ করতে হবে, এবং সেটাও কিন্তু আমরা করছি না। সো আমাদের ওই যে নিডের কথা বলছিলাম, তো এই সব জায়গায় মানে আপা হেলথ নিয়ে কাজ করেন, সো আমি যদি এখন সবাইকে হেলথ দিতে চাই, তাহলে আসলে আমার কত টাকা লাগবে এবং সেইখানে আমি আসলে কিভাবে যাব। সো ওই প্ল্যানিংটা আসলে আমাদের, মানে আমি আমার জায়গা থেকে যেটা বলবো যে ভাই 2030-এর মধ্যে আমি সেফলি ম্যানেজ স্যানিটেশন, সেফলি ম্যানেজ ওয়াটারের কাছে যদি যেতে চাই, তাহলে আসলে আমার কি পরিমাণ টাকা লাগবে, এটা সরকার সংস্থানটা আপনার মাথায় আছে, আপনারা যে কি পরিমাণ লাগবে। অবশ্যই সংস্থানের জায়গা থেকে এই যে বলছি তার অনেক গুণ বাড়াতে হবে, এবং সেইটা কিভাবে ম্যানেজ করবো। ওই যে ভাইও বলছিলেন যে আসলে ডেফিনেটলি আমাদের মানে সক্ষমতা কত আমরা টাকা আসবো, আয় ব্যয়ের হিসাব, তো আমার আয়টা কি হবে সেই হিসাবে তো আমার ব্যয় হবে। সো ডেফিনেটলি কোথায় আপনি কিভাবে ম্যানেজটা করবেন, এন্ড দ্যাট ইজ হোয়াট দ্য বাজেট ইজ অল অ্যাবাউট। এটা হচ্ছে একটা জায়গা।
আরো একটা জায়গায় এই রাউন্ডে শেষ করছি, পরে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো যদি ইউটিউবার পাই। একটা জিনিস যেটা হয়েছে কি, আমরা যত কিছুই বলছি, একটা জায়গা কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমরা এই 6 জন কথাটা বলিনি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন একটা বাস্তবতা, এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং এর অভিঘাতের কারণে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু জাতীয় বাজেটের উপরে একটা চরম আঘাত হানে। কারণ আমার যদি এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফে যেতে হয়, এইটার কিন্তু একটা বড় বিষয় আছে। আমি যদি আমার এই ওয়াটার স্যানিটেশন হাইজিন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমি করব, সেগুলোকে যদি আমি ক্লাইমেট রিজিলিয়েন্ট করি, আজকে আমি এই $10 যদি আমি খরচ করি, $1 যদি আমি খরচ করি, আমি কিন্তু ভবিষ্যতের $5-6 কম খরচ করার জায়গায় কিন্তু আমি যাচ্ছি। কারণ ওইটা ভেঙে গেলে ওটাকে আবার ভেঙে যেই পরিমাণ আপনার টাকা খরচ করতে হবে, আজকে যদি আমি বেশি খরচ করে পুরো জিনিসটাকে যদি ক্লাইমেট রেজিলিয়েন্ট করে ফেলি, তাহলে কিন্তু আমার পরের খরচ বাঁচে। এবং আমি ওই যে সেফলি ম্যানেজ ওয়াটার, সেফলি ম্যানেজ স্যানিটেশনের কথা বলছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখন আমার বাজেটের কথা বলছি, অনেকেই আমরা আলাপ করছি এখানে, কিন্তু এই বাস্তবতাটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যে ক্লাইমেট চেঞ্জের অভিঘাত একটা বড় জিনিস। এবং আমি যখন আমার কোস্টাল বেল্টের কথা বলি, উপকূলীয় অঞ্চলের কথা বলি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমিও কিন্তু উপকূল নিয়ে কথা বলছি, এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু ঢাকাতেও ইম্প্যাক্ট করছে। এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমার ওই হিল ট্র্যাক্সে, আমার যে চিটাগাং হিল ট্র্যাক্সের জায়গা, আমার হাওড়ে করছে, আমার বারিন ট্র্যাক্টে করছে, আমার উত্তরবঙ্গে করছে। এবং সেইখানে যখন এটা হচ্ছে, আপনার কিন্তু বাজেটের নিড, ওই যে নিডের কথা বলছিলাম, ওই নিড কিন্তু আপনার বাড়ছে। তো আপনি আসলে কিভাবে করে এই পুরো জিনিসগুলোকে ম্যানেজ করবেন, ডেফিনেটলি এটা সরকারের জায়গায়। আমরা আশা করব যে সরকার সেই জিনিসগুলো মাথায় নিয়ে, মাথায় রেখে এই কাজগুলো করবে। ধন্যবাদ। ইকুইটির জায়গা থেকে কথা আছে, বাট হয়তো পরে নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই আমি শুনবো। আমি আবারও যেতে চাই সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা সবাই বলছি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতার একটা ঘাটতি আছে। এখন তো একটা ডিফারেন্ট বাস্তবতা। এই বাস্তবতাই আসলে সেই আশাটা আপনি দেখেন কিনা, যে এই বাজেটটাই আসলে প্রণীত হবে সেটা আসলে বাস্তবসম্মত এবং বাস্তবায়ন যোগ্য, সেই জায়গায় আপনি কতখানি মনে করেন যে আসলে সরকারের ক্যাপাসিটি নিয়ে যদি আপনি একটু বলেন? আমার কাছে মনে হয় যে সক্ষমতা তো একটা বিষয়, হ্যাঁ, এখানে আমাদের ব্যুরোক্রেটিক এফিসিয়েন্সির যে জায়গা, আরও সেটা করতে হবে বা বাড়াতে হবে। কিন্তু আমার আরও যে জিনিসটা মনে হয় যে আমাদের ভিশনের ক্ষেত্রেও কিছু ঘাটতি আছে। আমি একটা এক্সাম্পল দিই, যে আমাদের শিক্ষা খাতে আমরা জিডিপির 1.6% অড আমরা স্পেন্ড করি, অথচ মানে এটা হচ্ছে লোয়েস্ট ইন দ্য নেইবারিং আমাদের যে কান্ট্রিগুলো আছে। কিন্তু এই অর্থটাও আমরা ঠিকমতো খরচ করতে পারি না। এখন এটা আপনার কাছে মনে হতে পারে যে আমরা তো তাহলে অনেক দিচ্ছি পয়সা, এটাই এনাফ। কিন্তু আমার কাছে ওইটাই যে আমরা আসলে যে লোকগুলো এটা প্ল্যান করছে বা বাস্তবায়ন করছে, আমি সবার কথা বলবো না, কিন্তু স্বপ্নটা আর কি, যে আমি আসলে কি আজ অ্যাচিভ করতে চাই। আমাকে আপনি যদি আজকে যে বাজেট আপনি দিয়েছেন, আমাকে যদি ডাবল দেন, হোয়াট আই উইল ডু। আমি বলবো যে আমার শিক্ষা খাতে আমি 4% আমি যদি খরচ করি, তাহলে আমার বাজেটটা ডাবল হয়ে যাবে, রাইট? আমি কি 10টা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি কি টার্গেট করবো কি না? আমি কি 10টা মডেল সায়েন্টিফিক ল্যাব করবো কি না, কোয়ান্টাম সায়েন্সের, এআইয়ের, এগুলো নিয়ে? আমি কি 2-3 হাজার কোটি টাকার করবো কিনা, বাজেট করবো কিনা? অর্থাৎ আপনার ভিশনটা কি, মানে ওয়্যার আর ইউ গোয়িং টু স্পেন্ড দিস মানি? আপনি যদি ওই ভিশনটা না থাকে, ইউ ক্যান নট ইভেন প্রায়োরিটাইজ। আপনার কাছে মনে হবে যে এইটাই তো বেশি, ইউ আর স্টিল স্পেন্ড। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বোধহয় 100 কোটি টাকা বা 200 কোটি টাকা সামথিং দিয়ে এখানে বাজেট, মানে রিসার্চের বাজেট হয়তো মানে ফ্র্যাকশনও না। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইনস্টিটিউট, একটা সেন্টার অফ এক্সিলেন্স, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনি সেই ল্যাবগুলো, আমি আমেরিকাতে যে ইউনিভার্সিটির প্রফেসরের সাথে কাজ করি, সে তার একা $10 মিলিয়ন সে ফেডারেল রিসার্চ গ্র্যান্ট পায় ফ্রম
and from DOE. তো আমাদের এখানে আমরা মানে আমাদের সরকার রিসার্চে ব্যয় করবে এটা তো ওদের কনসেপ্টে নাই যে আমি মানে এটা ওয়েস্ট হচ্ছে, অথচ ওই দেশে দেখে কি আমি বিলিয়নস অফ ডলার্স R&D-র পেছনে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওরা বাৎসরিক $1 বিলিয়ন পায় হচ্ছে রিসার্চ গ্র্যান্ট। এর মধ্যে কনসেপ্টই হচ্ছে $1 বিলিয়ন আপনি খরচ করবেন, মানে 8-10টা 15টা প্রজেক্ট আপনি খরচ করবেন, হয়তো দেখা গেল যে একটা ক্লিক করবে, হ্যাঁ, আর বাকিগুলো হয়তো ওয়েস্টেজ হবে, বাট দ্যাটস ফাইন। এই যে ইনভেস্ট করা ওয়্যার ইট নিডস, হ্যাঁ, আপনার তো শিক্ষার ক্ষেত্রে যে ব্যয়টা, এটা তো ব্যয় না, এটা ইনভেস্টমেন্ট। তো আমাদের সেই ভিসেশনের আমার মনে হয় আমাদের অনেকের মধ্যে ঘাটতি আছে যে আমি কি করব, আমার আসলে আমার ইয়েতে নাই সেটা। ধন্যবাদ। আমি আবারও আসতে চাই অধ্যাপক ডক্টর রুমান হক আপনার কাছে, যেহেতু স্বাস্থ্যের প্রসঙ্গ, শিক্ষার প্রসঙ্গটা স্বাস্থ্য প্রসঙ্গটাও যদি একটু আমি শুনতে চাই। সেটি হচ্ছে চলতি বছরে যেটি হচ্ছে 5.19 কমিশনের পক্ষে, স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে যেই চাওয়াটা সেটি হচ্ছে 15%। তো এক লাফে আসলে আমরা 5 থেকে অলমোস্ট 3 গুণ বাড়িয়ে চাচ্ছি, সেটি কতখানি বাস্তবসম্মত? আমরা তো নিড বেজ চাওয়া পাওয়ার কথা বলছি, এটি কতখানি আসলে এই মুহূর্তের বাস্তবতায় সম্ভব? আসলে যখন আমরা বলছি যে স্বাস্থ্য খাতে আমরা বরাদ্দ বাড়াবো, তাহলে অবশ্যই অন্য কোনো না কোনো খাত থেকে তো কমাতে হবে। তো সেই যে বিষয়টা আসলে চিন্তা করা প্রয়োজন যে আসলে আমি কোন খাত থেকে আসলে এটা কমাতে পারবো। আর স্বাস্থ্য খাতে যদি আমরা বলি, অবশ্যই যেই বাজেটটা বরাদ্দ করা হয় এবং বিগত আমরা প্রায় 10 বছর ধরে দেখছি যে এটা প্রায় 5% আশেপাশে আছে, তো এইটাকে অবশ্যই বাড়াতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তবে এক ধাপে হয়তো এটা বাড়ালে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে ব্যয় সক্ষমতার বিষয় আছে এবং আসলে কোথায় কিভাবে আসলে প্রায়োরিটিগুলো সেট করা হবে, এই স্বল্প সময়ে সেটাকে নির্ধারণ করে এত বড় বাজেট বরাদ্দ দিলেই সেটা যে সঠিকভাবে ব্যবহার হবে কিনা সেটাও একটা শঙ্কা আছে। তবে আমার মনে হয় যে এটা একটা টার্গেট রাখা যেতে পারে যে আমি কত সাল নাগাদ আসলে এই পরিমাণ বাজেট নিলে আমি কি কাজ করব, কোথায় এই বিনিয়োগটা আমাকে করতে হবে, এবং সেই সাথে আসলে এই ব্যয় সক্ষমতাকে বাড়ানো। কারণ আমাদের যারা বাজেট তৈরি করেন এবং যারা এটাকে ব্যয় করেন, এই তাদের যেই সক্ষমতা বাড়ানো সেটাও যেমন প্রয়োজন, এবং আমাদের যে আসলে এই বাজেটটা আমরা ব্যবহার করতে পারছি না কেন, সেই কারণগুলো তো সে খুঁজে বের করতে হবে। একটু যদি বলেন, আমরা তো সাধারণ জ্ঞানে বুঝি যে টাকা মানুষ খরচ করতে পারবে না, এটা তো অসম্ভব ব্যাপার, করতে পারে না কেন? এটার পেছনের কারণটা কি? কয়েকটা কারণ আমি একটু আগেও বলেছিলাম, আবারও একটু বলছি না, জাস্ট তার কাছে তো একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী যদি সেই বাজেটটা সে অ্যালোকেট করে তাহলে সে তো খরচটাও তো সে জানে। ওইটাই যে প্ল্যানটা যখন করা হয় তখন সঠিকভাবে করা হয় না, এটা অবশ্যই আছে। এবং যেটা করা হয় যে প্রকিউরমেন্টের সময় বেশি লেগে যায়, কিছু সিস্টেমের বিষয় আছে যে প্রকিউরমেন্টে হয়তো কাঠামোর মধ্যে কিছু সমস্যা আছে, যেমন অ্যাপ্রুভাল হয়ে আসতে সময় লাগে। আরেকটা জিনিস দেখেন যে আমাদের বাজেটিং যে সাইকেলটা সেটা হচ্ছে জুলাই টু জুন, তো এই জুলাই থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। শুধু স্বাস্থ্য না, যে কোনো খাতে দেখা যায় ওই সময় কিন্তু অনেক কাজ করা যায় না। তারপরে ওই যে অর্থ ছাড় কিছুটা দেরি হয়, এটা আইবাস প্লাস হওয়ার পরে আমরা জানি যে এটা অর্থ মন্ত্রণালয় থেকে আরো অনেক এখন ভালো হয়েছে, ছাড়টা অনেক আগের চেয়ে অনেক দ্রুত গতিতে হয়, কিন্তু তারপরেও আছে যে এটা কিন্তু এখনো প্রত্যাশার অনুযায়ী সেরকম হচ্ছে না। আরেকটা হচ্ছে যে ছোটখাটো কেনাকাটার জন্য একদম সেন্ট্রাল লেভেলে আমাদেরকে যেটা হয় যে আবার সেই প্রক্রিয়া ফলো করে এটা আসতে হয়। আরেকটা থোক বরাদ্দের কথা বলা হচ্ছিল যে থোক বরাদ্দটাকে থাকা প্রয়োজন বা প্রয়োজন। এখন থোক বরাদ্দটা আমি এটা একমত যে থোক বরাদ্দটা কিভাবে ব্যয় করা হবে, কারা কখন ব্যয় করতে পারবে, এটার কিন্তু অনেক সময় সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। থোক বরাদ্দের ক্ষেত্রে উনি জোবাইর ভাই যেটা আমি বুঝে থাকি, উনি একটা স্পেল আউট করার কথা বলেছেন। জি, স্পেল আউট না করলে আপনার ওই যে দুর্নীতির জায়গাটা হয়তো কমিয়ে আনতে পারবে। এবং আরেকটা হচ্ছে সেটা সম্ভব, এবং এটাতে একটা নীতিমালা থাকে যে কি কারণে এটা ব্যয় করা যাবে, কিভাবে এটা যখন আপনার প্রয়োজন, যে এই থোক বরাদ্দ রাখার উদ্দেশ্য কি, হঠাৎ করে আপনি একটা আনফোরসিন, আপনি যেটা প্ল্যান করেননি, হঠাৎ করে একটা দুর্যোগ চলে আসলো, তখন আপনি এখান থেকে আপনি ব্যয় করতে পারলেন, কিন্তু সেই সময় আপনার ওই প্ল্যান করে অ্যাপ্রুভাল নিতে নিতে আপনার দুর্যোগ চলে যাবে, আপনি কিন্তু সঠিক সময় ওটা টাকাটা পেলেন না। তো এই কারণে কিন্তু আসলে ওইটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। আর আপনার আবারও আগের প্রশ্নে ফিরে আসি যে আমরা জানি যে কিভাবে ব্যয় করতে হবে, তাহলে আমরা করতে পারছি না কেন? এটার কারণগুলো অনেক আমাদের জানা আছে। এখন তাহলে সামনে করণীয় কি? যে কারণগুলোতে ব্যয় করা যাচ্ছে না, তাহলে সেগুলোকে আসলে আমাদের সেটা কিভাবে নিরসন করা যায় সেটার দিকে সামনে আগাতে হবে। তা না করে আমরা কি করছি, যেহেতু ব্যয় করতে পারছি না, পরের বছর আমরা আবার কম বাজেট দিচ্ছি, তো এটা আমরা একটা ভিশাস সার্কেলের মতো পড়ে যাচ্ছি। এটা থেকে বের হয়ে আসার উপায় হলো যে ব্যয় সক্ষমতা বাড়ানো এবং
প্রথম থেকেই পরিকল্পনা করা। আর আরেকটা হচ্ছে যারা আমাদের এখানে তো একটা বিষয় বারবার আমরা বলছি যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের প্রসঙ্গ আপনি যেহেতু বলছেন, তো এইখানে বা অন্যান্য খাতে কিন্তু তারা কিন্তু এই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে তারা ততটা দক্ষ নন, যার কারণে অনেক সময় অডিট আপত্তির ভয়ে তারা দেখা যাচ্ছে কাজ করছেন না। অনেকে দেখা যাচ্ছে যে রিটায়ারমেন্টের আগে 6 মাসে ওনারা কিছু করছেন না, কারণ এই অডিটে ধরবে আমি এখন দরকার নাই, আমি 6 মাস কোনো মতে শেষ করে আমি রিটায়ারমেন্টটা ভালোভাবে করি। তো দেখা যাচ্ছে ওই সময় তারা কোনো ঝুঁকি নিতে চান না, কারণ আমরা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা সেভাবে বুঝি না বলে দক্ষতার সাথে এই বিষয়গুলো ম্যানেজ করতে পারছি না। তা আমরা এটা দীর্ঘদিন ধরে বলছি এবং এদেরকে কিন্তু অনেকবার ট্রেনিংও দেওয়া হয়েছে। তো এটা বের করতে হবে যে আসলে যে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে সেটা কি অপ্রতুল, যাদেরকে দেওয়া হচ্ছে তারা কি আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে, নতুন যারা আসছে তাদেরকে কি রেগুলার ট্রেনিং দিতে হবে, অথবা এটার জন্য কি একটা নতুন একটা দল তৈরি করতে হবে কিনা যারা আসলে শুধু এই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজ করবেন। অর্থাৎ আমরা বলছি যে যারা ডাক্তার আছেন তারাই যে এই কাজটা করবেন এবং দক্ষতার সাথে করবে এটা নাও হতে পারে। এই ক্ষেত্রে হয়তো আমাদের একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো জানে, এবং মন্ত্রণালয়গুলোতে তারা তখন এই অডিট থেকে শুরু করে সব বিষয়গুলো দক্ষতার সাথে তারা সামাল দিবেন, যেন আসলে আমরা সঠিক সময় সঠিকভাবে ব্যয় করতে পারি। ধন্যবাদ আপা। আমি আবার একটু সুলতান মাহমুদ আপনার কাছে যেতে চাই। বাজেট সক্ষমতার এই রাউন্ডে আমরা আসলে বাজেট সক্ষমতা নিয়ে, সেটার সাইজ যাই হোক না কেন, আসলে দিন শেষে সক্ষমতার জায়গায় যেতে হবে। এটি একটি দিক। যেটা জাকারিয়া বললো সেটি হচ্ছে ভিশনের একটা ইস্যু। যেমন উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আমি পছন্দ করেছি যে গবেষণার এই সরকারের যেহেতু একটা ভিন্ন, তার কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন বা এজেন্ডা ভিজিবল মানে নাই, আমরা ধরে যদি নেই, সেই প্রেমিস থেকে তো অনেক বেশি গবেষণা এগুলোর পেছনে বরাদ্দ বাড়ানোর জায়গায় কি আসলে আমরা রিফ্লেকশন সেটা দেখব কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে উনি যেটি বললেন যে গবেষণা আমরা পাশ্চাত্যের দেশগুলোর এক্সাম্পল দিলেন, সেই এক্সাম্পল আপনি শিক্ষা খাতে টোটাল বরাদ্দ গত কয়েক দশকে যে বরাদ্দ হয়েছে এবং সেটির যে এক্সপেন্ডিচার কাঠামো বা সেটির যে ব্যয় কাঠামো আমরা যা দেখেছি, আপনি আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, এখন সেখান থেকে মূল কাজটা কি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বরাদ্দটা দেয় শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই বরাদ্দটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল ব্যয়ের জায়গায় কিন্তু গবেষণা, ইউনিভার্সিটিগুলো গবেষণায় কাজ করবে। এখন আপনি যদি ব্যয়গুলো একটু পর্যালোচনা করে দেখেন গত কয়েক বছরে, সেখানে তো বেতন ভাতা দিয়ে আপনার আপনি সেইখানটাতে দেখবেন যে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ফান্ড অ্যালোকেশন হচ্ছে ইউনিভার্সিটির ল্যান্ড কেনার জন্য। এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যেখানে গবেষণায় গুরুত্ব দেবার কথা ছিল সেই গবেষণায় কোনো গুরুত্ব নাই, এবং এই যে নতুন প্রকল্প নিয়ে আসা গবেষণায় উনি বলছিলেন যে নতুন অত্যাধুনিক যে এখন তথ্য প্রযুক্তির যুগে যে বিষয়গুলো সামনে এসছে সেইগুলোদেরকে আমাদের জনশক্তিকে প্রশিক্ষিত বা দক্ষ করবার জন্য বা নিত্য নতুন প্রকল্প বিশ্ব সবার সাথে নিজেদেরকে সামিল হতে গেলে যে শিক্ষায় গবেষণা দরকার, সেই জায়গাটাতে কিন্তু আমরা হাত দিচ্ছি না। তো এই টাকাগুলো কিন্তু ওই যে মিসইউজ অফ ফান্ড, মিসইউজ অফ অ্যালোকেশন যেটাকে আমরা বলে থাকি, সেটি কিন্তু সেই জায়গা হচ্ছে। আপনারা একটু আগে স্বাস্থ্য খাতের কথা বলছিলেন, স্বাস্থ্য খাতে কি হচ্ছে? স্বাস্থ্য খাতে বরাদ্দ আছে, যে বরাদ্দটাই আছে 5+ লাস্ট বা কারেন্ট ফিসক্যাল ইয়ারে যেটা বরাদ্দ আছে, আপনি দেখবেন যে কোথায় কোথায় এই বরাদ্দ যাচ্ছে। বরাদ্দ যাচ্ছে হাসপাতালগুলোতে বিশ্বের যত আধুনিক যন্ত্রপাতি আছে সেগুলো কিনে রেখে, আপনি যান এখান থেকে আগারগাঁও থেকে শুরু করে যতগুলো রাষ্ট্রায়ত্ত হসপিটাল আছে, সরকারি হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে দেখবেন বিশাল বিশাল বাক্সবন্দি করা আছে। কি আছে সেখানে? বিশ্বের একেবারে অত্যাধুনিক যন্ত্রপাতি সেখানে কেনা আছে। ওই যন্ত্রপাতিটি যে কিভাবে ব্যবহার করতে হয় সেই টেকনিক্যাল ম্যান পাওয়ার কিন্তু আমার হাসপাতালগুলোতে নাই। তো আপনি বাজেট দিচ্ছেন হাসপাতালগুলোতে, এই যে বাজেট আছে সেই বাজেট করার প্রপারলি ব্যবহার করার সক্ষমতাই তো আপনার নাই। আপনি বিশ্ব থেকে টেকনোলজি কিনছেন, টেকনোলজি কিনে সেটিকে অপারেট করবার জন্য ম্যান পাওয়ার ট্রেনিং দেবার দরকার। সেইখানটাতে আপনার টেকনিক্যাল ম্যান না পাঠিয়ে একজন ডাক্তার চলে যাচ্ছেন, ডিজি সাহেব চলে যাচ্ছেন, এডিজি সাহেব চলে যাচ্ছেন, ওনারা এসে ওটাকে প্লেজার ট্রিপ হিসেবে নিয়ে ওনাদের কাজে চলে যাচ্ছেন, তো ওই ইনস্ট্রুমেন্টটা হাসপাতালে পড়ে থাকছে।
তো এই জায়গাগুলোতে আগে হাত দিতে লাগবে। বাজেট বাড়ানোর আগে যেখানে যে বাজেট আছে সেই বাজেটটি প্রপারলি বা যথোপযুক্তভাবে ব্যবহার নিশ্চিত করার আগে গুরুত্ব দিতে লাগবে। আরেকটি হলো এই যে আমাদের এই 52-53 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এতগুলো বাজেট যেগুলো হয়েছে, এই প্রত্যেকটি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা সেটি কিন্তু বিভিন্নবার বিভিন্ন পর্যায় থেকে আইডেন্টিফাই করা হয়েছে যে এই ক্ষেত্রে বাজেট বাস্তবায়নের প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতাগুলোকে আগে চিহ্নিত করে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে লাগবে, দূর করার ইনিশিয়েটিভ নিতে লাগবে যদি এটি সম্ভব হয়। দেখেন, আমরা শুধুমাত্র বাজেট বরাদ্দ, আমার রাষ্ট্রের যে বাজেট সেটি বাস্তবায়নেই আমাদের যে অক্ষমতা বা সক্ষমতা নাই সেটি কিন্তু না। আমাদের দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগীরা আমাদেরকে যে গ্রান্ট দিত বা আমরা যে ঋণ নিতাম, সেই ঋণ যেটা অনুমোদন করে সেই ঋণও দেখবেন যে পাইপলাইনে পড়ে থাকছে, সেটি রিটার্ন চলে যাচ্ছে। কারণটা কি? সেটি হলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, আমরা বাস্তবায়ন করতে পারছি না। ইমপ্লিমেন্ট আপনি যদি আইএমএফ এরই কথা বলেন, ইমপ্লিমেন্ট করতে গেলে তো আপনাকে অনেক জায়গায় আবার কম্প্রোমাইজ করার ইস্যু আছে, সেটা আবার সেটি কন্ডিশনাল। আপনি সেটি হলো আপনি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, আমি জাস্ট আইএমএফ এর কেসটাতে আপনি যদি আসেন যে কন্ডিশনে আপনাকে ঋণ দেবে, সেই কন্ডিশনে সেখানে আপনার ঋণ আপনাকে মঞ্জুরের ক্ষেত্রে তাদের এই কন্ডিশন বাস্তবায়ন করতে লাগবে। আপনি সেই ঋণ নেবেন কি নেবেন না সেটি আপনার ব্যাপার, কিন্তু আমি বলছি এ যাবৎকাল পর্যন্ত যে ঋণ আমাদের ছাড় হয়েছে বা বরাদ্দ এসছে আমরা কিন্তু সেটি ব্যবহার করতে পারিনি। সো দ্যাট আমার যেটা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবার আগে যে প্রতিবন্ধকতাগুলো ইতোমধ্যে চিহ্নিত হয়েছে সেগুলোর গোড়ায় হাত দিতে লাগবে, যে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। আরেকটা হলো সক্ষমতা এবং অক্ষমতার যে জায়গাটা, সেইখানটাতে সরকার যদি এখনো, এবং এই সরকারের ক্ষেত্রেই কিন্তু সম্ভব সেটি শুরু করে যাওয়া। আমি যেটি বলছি যে বাকিটা যেটুকু পারবে এই সরকার সেটি শুরু করে যাবে, বাকিটা ফুটপ্রিন্ট রেখে যাবে। পরবর্তী নির্বাচিত সরকার এসে কতখানি করতে পারবে আমরা জানি না, বাট আমরা স্বপ্ন দেখতে চাই যে আগামী সরকার একটি সুষম বাংলাদেশ, বৈষম্যহীন এবং শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আমি আবারও একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করারও একটা দায়িত্ব সরকারের আছে, এবং এখানে আমি যদি দেখি যারা বিনিয়োগ করে তারা কিন্তু শুধুমাত্র ওই শর্ট টার্ম আপনার পলিসির উপর বেস করে কিন্তু তারা সরকারের কৌশল, স্ট্র্যাটেজি এগুলো সবগুলো বুঝতে চায়। এই জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার আসলে আমরা কি পদক্ষেপগুলো দেখতে পাবো? এই বিশ্ব ব্যাংকে যদি এখন লেটেস্ট রিপোর্টটা দেখেন, মানে 23শে এপ্রিল 2025 এই সময়ে কিন্তু বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট যেটা এলো সেখানে কিন্তু একেবারে এই প্রবৃদ্ধি নিয়ে পরিষ্কার করে বলা আছে যে 3.3% যদি প্রবৃদ্ধি হয়, এবং একই সঙ্গে যে এরকম যে একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্ট্যাগনেশন আছে এটা যদি চলমান থাকে, এবং একই সঙ্গে মূল্যস্ফীতি যেটি এটা যদি এরকম ডাবল ডিজিটের মতো থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে নতুন করে 30 লক্ষ মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, যেখানে একটা আশঙ্কা করা হয়েছে। এখন এই জায়গাটা তো আমাদের হাত দেওয়া দরকার, কিন্তু একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা কিন্তু এই যে রাজনীতির যেটা গন্ধ পেয়েছিলেন, এখানে মধু পেয়েছিলেন, সেখানে তারা নিজেরাই রাজনীতিবিদ, নিজেরাই হচ্ছে এমপি, নিজেরাই মন্ত্রী, এবং দেখা যাচ্ছে যে সংসদের মধ্যে তারাই 60%, এবং তারা কিন্তু সংখ্যায় বাড়ছিলেন। এখন এই যে অবস্থা, সেই সাইকেল থেকে তো বের হয়ে আসতে হবে, তার কারণ তারা কি করছেন, তারা নিজেদের মতো করে আইন প্রণয়ন করছেন, নিজেরা যে অর্থ পাচারের যে সমস্ত সুবন্দোবস্ত, ব্যাংক যে খালি করে ফেলায়, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে কিন্তু একেবারে বিরক্ত হয়ে গেছি। দেশের অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে এই পুরো ব্যবসায়ের যে রাজনীতিকরণ এবং এই যে প্রবৃদ্ধির নামে যেভাবে হচ্ছে অর্থের অপচয়, তো এই বিষয়গুলোর থেকে তো আমাদের বের হয়ে আসা দরকার। এখন ঠিক আছে, কম প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধির টাকা ঘোরাতে হবে, কিন্তু একই সঙ্গে যে এই যে অর্থ পাচারের যে বড় রকমের সুযোগ তৈরি করে দেওয়া হয় বিভিন্ন রকমের প্রকল্পের নামে বা যে ব্যবসায়ের সুযোগের নামে, সেই জায়গাতে তো হাত দিতে হবে আমাদের। তো সব মিলে আমরা আসলে চাচ্ছি এই যে আগামী দিনগুলোর যে বাজেট, মানে অন্তত আগামী বাজেট থেকে যেটা আমাদের শুরু করতে হবে, 25-26 বাজেটটা, হ্যাঁ, সেই বাজেট থেকে যে আমাদের শুধুমাত্র যে প্রবৃদ্ধিকেই আসলে মূল লক্ষ্য হিসেবে ধরতে হবে বিষয়টা এরকম নয়। হ্যাঁ, কিন্তু সেটিও তো একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর অবশ্যই, কারণ আমরা তো বহু বছর এই প্রবৃদ্ধিকেও সেল করেছি, আমাদের আমরা এটা সেল করেছি, এটা ব্র্যান্ডিং করেছি। না, ব্র্যান্ডিং যেটা করেছি সেটা কিন্তু সেটা ভুল হয়ে থাকলে সেটা কিন্তু রাজনৈতিক স্বার্থে করেছি, সেটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এখন যে প্রবৃদ্ধিটা হবে সেই প্রবৃদ্ধিটা যেন গুণগত মানের হয়, সেটা যদি 5% হয় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রবৃদ্ধির নাম করে যে বিপুল পরিমাণে অর্থ পাচার করে ফেলা, তারপরে এই যে বিপুল পরিমাণে যে একটা খেলাপি ঋণ সেটা তৈরি করা, জনগণের ঘরে চাপানো, তো সেই বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তার কারণ এই আলটিমেটলি কি হচ্ছে, সেটা কিন্তু জনগণের উপরে যে ঋণের বোঝা তৈরি করছে,
তো এখন এখান থেকে আমার বের হয়ে আসতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এই দেখেন বাজেট যেটা হয়, যেমন 2022-23 অর্থ বছরে বাজেট কত ছিল, এটা হলো 6,78,000 কোটি টাকার ছিল। কত ইমপ্লিমেন্টেশন হলো, মানে অ্যাকচুয়াল যেটা ছিল সেটা হলো 5,73,000 কোটি টাকার মতো, মানে প্রায় 1,04,000 কোটি টাকার, সেটা কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশন হয়নি। আবার একই সঙ্গে এটাও সত্য যে তড়িঘড়ি করে কিন্তু প্রচুর বাস্তবায়ন হয়েছে, এবং একই সঙ্গে যে এই যে ট্রেনিং করা এটসেট্রা এগুলো কিন্তু সবই হয়েছে, কিন্তু তারপরেও করে শেষ করা যাচ্ছে না। তার মানে কি এখানে একটা বিশাল রকমের ফাঁকিবাজি আছে, এই শুভঙ্করের ফাঁকি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো সুতরাং সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। জুবায়ের ভাই, এই শুভঙ্করের ফাঁকি, ওভারঅল বাজেটের মধ্যে যে একটা শুভঙ্করের ফাঁকি থাকে, এর থেকে বেরোনোর জন্য আপনার সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা? না, ওই শব্দটার মধ্যেই তো ফাঁকি। হ্যাঁ, শুভঙ্করের ফাঁকির মধ্যেই তো, মানে বিষয় হচ্ছে যে এই যে সংস্কার, বাজেটের সংস্কার, আসলে এটা মানে আমরা যেমন ঘর দুয়ার সংস্কার করি না, রিপেয়ার, এটা করতে হবে। তো তখন সেই সময় যে কষ্টটা এটা নিতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুত কিনা। এই যে বাজেট প্রণয়নের সক্ষমতা বা দক্ষতার কথা বলছেন না, আমরা আসলে পেইনটা নিতে চাই না। হ্যাঁ, একজন মা যেমন 9 মাস 10 দিন যে পেইনটা নেয়, এটা তো সবাই নিতে পারে না। এটা নিলেই তখন সংস্কারটা হবে। এবং এই শুভঙ্করের ফাঁকির মধ্যে একটা বড় বিষয় হলো যে আমাদের এই গত বছর ইউএনডিপির একটা সার্ভেতে এবং জরিপে বলা হয় 4,17,00,000 মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে আছে, মানে 1/4। হ্যাঁ, এখন তাদেরকে কিন্তু আমরা কেন্দ্র করে এই বাজেটটা করিনি, যেটা এই যে মাহফুজ ভাই বললেন প্রবৃদ্ধির কথা, এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টে বলছেন যে আরো 30 লক্ষ মানুষ ইয়েতে চলে যাবে। অর্থাৎ তাহলে আমার প্রবৃদ্ধি এসব বলে তো লাভ নাই। হ্যাঁ, আমার তাহলে যেই জায়গাটায় যেই বিষয়গুলো করতে হবে, এই যে খেলাপি ঋণী যারা আছেন, ওই জায়গাটা পাচার হওয়া টাকা ফেরত আনার, হ্যাঁ, পাচার হওয়া টাকা ফেরত আনা, মানে অর্থাৎ টাকা কিন্তু আমাদের সব ওই হিসাবেই আছে, ওই ফাঁকির মধ্যেই আছে। এখন এইটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করে আনবেন, তাহলেই কিন্তু বাজেট হয়ে যায়। আমরা এটা যে করছি, এই যে 8 লক্ষ কোটি টাকা, এটা কোথায় পাবে সরকার? এটা তো একটা মানে কাগজে লিখার মতো, টাকাই তো নাই, বেতন দিতে পারে না সরকার। এই যে গ্রাসরুটের মধ্যে যেসব সার্ভিস প্রোভাইডার আছেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তারা 7 মাস বেতন পাচ্ছে না। তারপর আপনার এই যে যারা এই অন্যান্য এই যে আন্দোলনে নেমে পরমাণু শক্তি কমিশনের লোকজন বেতন পাচ্ছে না, তাহলে এই সরকারের আয় নাই তো। ওই জায়গাটায় আমরা কি করেছি, একটা তো পাচার হয়েছে, কিন্তু যেই ধরনের যেটা পরিচালন ব্যয়, ওগুলো তো কমাতে হবে। হ্যাঁ, আমরা বেসিক জিনিস নিয়ে কথা বলছি না, তো এই জিনিসগুলো ঠিক করতে হবে। এই লাস্ট যেটা জাকারিয়া ভাই যেটা বললেন, এটার ক্ষেত্রে ভিশন ঠিক আছে, এটা বাজেট যেটা হচ্ছে একটা রাজনৈতিক পরিকল্পনা। এটা এখন আপনারা নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাহলে এই জায়গাটা কমিটমেন্টটা আপনাদেরকেও দিতে হবে আগামী এই যে ইয়ের সময়। তাহলে বলতে হবে যে ইশতেহারে হ্যাঁ আপনারা কি চাচ্ছেন, তাহলেই কিন্তু আরেকটা বিষয়টা আসবে। ধন্যবাদ। শেষ দিকে আমি পার্থ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার প্রত্যাশাটা আসলে কি? ভাই ভিশন কথা বলছিল, মানে আমার কাছে আসলে ভিশনটা ওই যে আগে যেরকম বলছিলাম যে আমার নিডটা খুব ক্লিয়ার, 2030 সেফলি মানে স্যানিটেশন, এটা আমার ভিশন আসলে খুব ক্লিয়ার। ওয়াটার স্যানিটেশন হাইজিন হ্যাভ টু বি অ্যাফোর্ডেবল টু এভরিবডি, এবং অ্যাফোর্ডেবিলিটির একটা আসলে ইন্ডিকেটর আছে। ইউএন বলে দিয়েছে যে আমি যত টাকা ইনকাম করি, 100 টাকা যদি ইনকাম করি, এটা যদি 4-5%-এর মধ্যে ওয়াটার স্যানিটেশন হাইজিনের খরচ যদি থাকে, তাহলে এটা অ্যাফোর্ডেবল। আমরা 2020-এ ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? আমি যদি ওভারঅল অ্যাভারেজ ধরি, সেটা ছিল 4.3। সো ইউ আর রাইট, ইটস অন দি অ্যাভারেজ জায়গায় আছে। কিন্তু আমরা যখন এটাকে ধনী গরিবের জায়গায় থেকে যখন এটাকে অ্যানালাইসিস করলাম, কি দেখলাম? একজন যখন রিচেস্ট কোয়ার্টাইল, যখন এটা আমি দেখছি যে তার আসলে ওয়াটার স্যানিটেশন হাইজিনের অ্যাফোর্ডেবিলিটি বা তার কত পার্সেন্ট খরচ করে, 2.8%। আমি যখন এটা সবচেয়ে পুয়ারেস্ট কোয়ার্টাইলে দেখছি 7.8। সো আপনি একটা জিনিস দেখেন যে আমি যদি ধনী বেশি, ধনী কম করছে, আমার গরিবরা তার যে ইনকাম তার থেকে বেশি, সেই ইনকামের পার্সেন্টেজে ওয়াটার স্যানিটেশন হাইজিনে বেশি খরচ করছে, which is almost like 3 times. আমার জায়গা থেকে হিসাব হচ্ছে যে ভাই, যেই বাজেটটা হবে ওয়াটার স্যানিটেশন হাইজিনে, এই যে অ্যাফোর্ডেবিলিটির জায়গায়, এই যে ধনী গরিবের আপনার পার্সেন্টেজ অফ হিজ অর হার এক্সপেন্ডিচার ইন ওয়াশ,
এইটা ভাই কমিয়ে নিশ্চয় আমার যখন যদি 4 হয় আমার সেই 7.8 কে আসলে 4-এ আনার জন্য আমার যা ইনভেস্টমেন্ট প্রয়োজন, আমার যা বাজেট প্রয়োজন, যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যতটুকু কোয়ালিটিতে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যতটুকু সক্ষমতা সহ ইমপ্লিমেন্ট করতে হবে, ধন্যবাদ। সেই কাজটা করা। একদম শেষ দিকে তরুণদের ভাবনাটা শুনতে চাই, আসলে বাজেটের নিয়ে আপনাদের শেষ মানে বক্তব্য বা প্রত্যাশার জায়গা। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলি একদম সংক্ষেপে। হ্যাঁ, আপনি প্রবৃদ্ধি নিয়ে বলছিলেন। এখন আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি যদি আগামী বছর 200 টাকা খরচ করি, তাহলে আমার তো একটা প্রবৃদ্ধি হলো, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ওই পয়সাটা আপনি কোথা থেকে পেলেন? এটা কি আপনার জাতীয় উৎপাদনের অংশ নাকি আপনি ঋণ করছেন? 1972 থেকে 2000 খুব সংক্ষেপে যদি 15 পর্যন্ত আমরা যত ঋণ নিয়েছি জাতি হিসেবে, 15 থেকে 24 আমরা এর চেয়ে বেশি ঋণ নিয়েছি। তো এই যে প্রবৃদ্ধির কথা আপনি বলছেন, এই যে এক্সেসিভ বরোয়িং, যেটা আমাদের পুরো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাকে ইমব্যালেন্স করে দিয়েছে। তো আমরা কি ওই প্রবৃদ্ধি চাই নাকি ইকুইটেবল এবং কোয়ালিটেটিভ প্রবৃদ্ধি? জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,